ওকে, আর্নেস্ট জয়েন করো, তারপর আমাদের সেশন আমরা আজকে শুরু করবো। আর্নেস্ট জয়েন করেছো? ওকে ওকে, আজকে পুরো শোনা যাচ্ছে? দেখো তো আর্নেস্ট, ক্লিয়ার শোনা যাচ্ছে আজকে কালকের থেকে? আজকে হ্যাঁ, কালকে থেকে ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না। কালকে দেখো কি হয়েছিল, আমি একটা মানে ওটিপি, ঠিক আছে, আমাদের আগের যে ফোন ছিল সেই ফোনটা আমার খারাপ হয়ে গেছিল। তো তারপর দেখো তোমাদের আমি তো আগেও বলেছিলাম যে ফোন হচ্ছে এক্সচেঞ্জ করব, তো এক্সচেঞ্জ করে নতুন ফোন নিয়েছি। তো সেই ফোনে এমন একটা প্রবলেম, তো ওই ফোনে হচ্ছে কোনো মানে হেডফোন কানেক্টর নেই, বুঝতে পেরেছো? তো তার জন্য মানে টাইপ সি, ঠিক আছে, টাইপ সি কানেক্টর লাগবে। মানে আমি কিনেছি হচ্ছে স্যামসাং এর মোবাইল, বুঝতে পেরেছো? তো প্রবলেম হয়েছে যে স্যামসাং এর মোবাইল যখন নিয়েছি, ওই আশেপাশে পাড়ার দোকান থেকে তোমার টাইপ সি যে কানেক্টর আছে, মানে হেডফোনের জ্যাক আর কি, ঠিক আছে, যে হেডফোনের জ্যাক দিয়ে হচ্ছে তুমি আমাদের এই কানেক্ট করা তো মোবাইলের, মানে এই যে যে এই মাইকেরই জ্যাক, তো সেটা দিয়ে আমি কানেক্ট করছি, তো মোটামুটি কোনো রকমে হচ্ছে, কিন্তু পুরো কানেকশন হচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম ফিফটি টু একদম একদম, এম 52, স্যামসাং এর এম 50 নিয়েছি। তো মানে অফারে ছিল, সেই অফারে আমি নিয়েছি। হ্যাঁ, কোনো অডিও জ্যাক নেই, বুঝতে পারছো, কোনো অডিও জ্যাক নেই ওটা, কিন্তু আমি অফারে পেয়েছি, তো তার জন্য মানে ওই যে ডিল ছিল সেই ডিলে নিয়েছি, মানে পুরোনো যে ফোন ছিল সেটা এক্সচেঞ্জ করে। তো তার জন্য আহ, সেখানে আমি নেওয়ার পর আমি যে কানেক্টটা করেছি, সেই কানেক্ট করার পর দেখি ঠিকঠাক নিচ্ছে না। তো ওইখানে যে আমাদের এই যে ব্লু এইটি যে মাইক আছে ওটা ঠিকঠাক চলছে, কিন্তু যখন আমি এই হেডফোনের জ্যাক দিতে যাচ্ছি হচ্ছে না, অন্য জ্যাক লাগিয়েছি, হলো না। তারপরে আজকে আজকে সারা বিকাল খুঁজে স্যামসাং এর স্টোরে গিয়ে স্যামসাং এর কানেক্টর নিয়েছি, তারপরে এই যে এই কানেক্ট করে এই যে শুরু করলাম। ও অনেক দৌড়াদৌড়ি গেছে আর কি, বেসিক্যালি অনেক ধকল গেছে। তো এখন নিশ্চয়ই আর প্রবলেম হবে না, তো তার জন্যই সেটাই আর কি। আমিও একই ফোন এক্সচেঞ্জ করেছি 4 দিন। ওকে, আচ্ছা, তুমিও এম 52 নিয়েছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই তো অফারে কি বলতো, অফারে অনেক মানে সে যা দাম, অনেক দাম কমে গেছে। এমনি সেটটা কিন্তু অনেক দিনের পুরনো, কিন্তু এই ডাউনফল হয়েছে তোমার, মানে যেহেতু অনেক দিনের পুরনো সেট, তো তার জন্য দাম অনেক কমিয়েছে। তো দাম অনেক কমানোর জন্য হচ্ছে, তারপর আমি এক্সচেঞ্জ করে আমার আরো একটু অনেকটাই কম পড়েছে, তো সেই হিসাবে নিয়েছি। সেটটা এমনি খুবই ভালো, মানে বেসিক্যালি আমার এটা নেওয়া হচ্ছে ক্যামেরার জন্য, ঠিক আছে, যেহেতু আমার ক্যামেরাই সব কাজ। ওকে, যাই হোক, তো শুরু করা যাক, তো সেই জন্য আর কি, তাহলে আর এই আর প্রবলেম হবে না। তো তারপরে ওই জ্যাকটা আমি কিনলাম স্যামসাং স্টোরে গিয়ে, অনলাইনে যে বিভৎস দাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটা জানতাম না, বুঝতে পেরেছো, আমি জানতাম না না, কারণ স্যামসাং আমি কোনোদিন ইউজ করিনি, ঠিক আছে, আমি রেডমি ইউজ করেছি অনেক বছর ধরে, 16 সাল থেকে, 2016 থেকে হচ্ছে আমি রেডমি ইউজ করি। তার আগে আমি সনি ইউজ করেছি, স্যামসাং এই ফার্স্ট টাইম ইউজ করছি, তার জন্য আমার তো কোনো আইডিয়া নেই। তো ওই জন্য একদম পুরো অবস্থা খারাপ, যে কোনো কাজ করতে আমি পারছি না। যে তুমি যদি শুনতেই না পারো, তাহলে তাহলে কি করে হবে, তাই না? তারপরে আমি স্যামসাং স্টোরে গিয়ে নিলাম, যা দাম এটা, এই কানেক্টরটা দিয়ে তারপর হচ্ছে করতে হলো। যাই হোক, তো ঠিক আছে, তো এখন আর প্রবলেম হবে না কোনো। তোমারও সেম? আমিও লোকাল জ্যাক কিনে ইউজ করেছিলাম, কিন্তু কাজ করলোই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখো, আমিও 50-60 টাকা দিয়ে 60 টাকা দিয়ে আমি কিনেছিলাম, তা হলো না। তারপরে সেম জিনিস 650 টাকা নিয়েছে, মানে কি বলবো, খালি জ্যাকের দাম যদি 650 নেয়, 699 টাকা লেখা, মানে তারপরে সেখান থেকে তোমার 650 নিল আর কি। কিন্তু তুমি যদি অনলাইনে ঠিক এই জিনিসটা অ্যামাজনে সার্চ করো, 3800 টাকায় বিক্রি হচ্ছে এই সেম জ্যাক, 3800 টাকা। আচ্ছা, 700 টাকা দিয়ে কিনেছো, আচ্ছা, মানে ওই যেহেতু ওই দোকান থেকে আমি আগে একদম কিনেছিলাম, তো আমাদের 650 নিল, 699 হচ্ছে প্রাইস লেখা, বুঝতে পেরেছো? মানে এরা অ্যাপলের মতো। হ্যাঁ আচ্ছা, আমিও স্যামসাং থেকে কিনেছি, অন্য কোথাও পাওয়া যায় না। অনেকগুলো দোকানে গেছি, আমি পাইনি, বুঝতে পেরেছো তো কি অবস্থা। তো সেটা খুবই বাজে জিনিস, খুব দৌড়াদৌড়ি গেছে, কারণ এই হেডফোনে তুমি যদি কানেক্ট করতে না পারি তাহলে কি করে হলো না, কারণ আমার এই মাইকটা হচ্ছে এই যে যে মাইক না, এই যে বয়ার মাইক, এই বয়ার মাইক তোমার হেডফোন কানেক্ট ছাড়া তোমার নেয় না, বুঝতে পেরেছো, হেডফোনে কানেক্ট করতে হবে তোমার। তো এক্সচেঞ্জের ফোন একটু কমে পেয়েছি, তো ভাবলাম যে একদিক থেকে লাভ হয়েছে, অন্য দিক থেকে আমার লস হয়ে গেছে। যাই হোক, কিন্তু ক্যামেরাটা খুবই ভালো হয়েছে, ঠিক আছে, যেটা আমার যেটা মেইন কাজ, আমার ভিডিওগ্রাফি করা, তো সেখানে আজকের আগে আচ্ছা, আজকে আজের মধ্যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সে তো আসবে, ওই ব্র্যান্ড ব্র্যান্ডেই কাজ করে।
এরাও এখন অ্যাপেল হতে চাইছে। যাই হোক আচ্ছা, ঠিক আছে। তো সেটাই আর কি, কি করা যাবে আর। তো অনেক দৌড়াদৌড়ি পর আমি তারপরে পেলাম, তো সেই হিসাবে এখন আস্তে আস্তে এখন নিশ্চয়ই আর কোনো প্রবলেম হবে না, বুঝতে পেরেছো? তো সেটাই আর কি। ওকে, তো চলো তাহলে আজকে শুরু করা যাক আমাদের। তো বলো তুমি গতকাল কি কি করলে, আর তুমি কোথায় কোথায় কি কি প্রবলেম হচ্ছে বলো, তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা শুরু করবো। আচ্ছা, আরেকজন নীলাঞ্জনা ও জয়েন করছে না, কালকেও ক্লাসটা করলো না, কেন কে জানে। কালকে ক্লাসটাও ও করলো না, কি জানি। আচ্ছা, যাই হোক। ক্যামেরাটা খুব ক্রিস্টাল ক্লিয়ার লাগছে, তাই না? ক্যামেরাটা খুব ভালো তো না, ওই জন্য। তোমার এই সামনেই হচ্ছে তোমার কত 30 মেগাপিক্সেল, তোমার যখন তোমার তো সেম মোবাইল, তাহলে বলে তুমি তো তাহলে একই জিনিস, তুমি তো সবই জানো। M52 আর কি, যেহেতু এটা সব থেকে বেশি তোমার ছাড়ে দিয়েছে, মানে অফারটা ছিল। এই ফোনটার দাম হচ্ছে 22,000, ঠিক আছে? 22,000 দাম। তো আমার এখানে 14,700 মতো, 14,000, সাড়ে 14,000 দাম পড়েছে, 14,500 মতো। মানে আমি এক্সচেঞ্জ করেছি তো, মানে আমার আগের যে ফোন ছিল তার সাথে, তো তার জন্য আমার 14,500 মতো পড়েছে। 14,500 না, 14,499 আর কি, সেই হিসাবে। তার জন্যই নেওয়া বেসিক্যালি, ক্যামেরার জন্যই। না হলে যেহেতু পুরোনো সেট, তার জন্য এত ডাউনফল আমি পেলাম। না হলে এখনকার নতুন সেট নিলে আমার অনেক হতো। M33, ওর জন্য আমি নিইনি আর। হ্যাঁ স্যার, একই 35-এ লঞ্চ হয়েছিল, তারপর এখন 19-এ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি ওই জন্যই নিয়েছি। কারণ দেখো, এটা হচ্ছে মানে বিজনেসের ওই জিনিসটা, কারণ এটা হচ্ছে ডাউনফল হয়ে গেছে, কারণ সেটা এখন বন্ধ করে দেবে আস্তে আস্তে। ওর জন্য অসম্ভব দাম কমিয়েছে। আর 23 আর 24 তারিখ তুমি যদি অর্ডার দিতে, আমি 24, হ্যাঁ 23 তারিখে আমি অর্ডার দিয়েছি একদম রাত্রে বেলায়। যে ওই যে দুদিন অফার ছিল না আমার, জানো ওই সময় মানে এক্সচেঞ্জ, তখন ওইখানে অর্ডার দিলাম আমি, দেখলাম 19,000-এ দিচ্ছিল। এখন আবার দাম কিন্তু আবার বেড়ে গেছে, এই যে 23-24 দিন চলে গেছে, আবার দাম বেড়ে গেছে। আবার তোমার এই 15ই আগস্টের ওই টাইমে বোধহয় আবার অফার দিতে পারে। তো ওই টাইমে অফার দিতে পারে, তো ওই টাইমে সেই জন্য তাড়াতাড়ি আমি রাত্রেবেলায় অর্ডার দিয়েছি। কারণ ওই মোবাইলটা খুবই বাজে অবস্থা ছিল, মানে আগের যেটা নিয়ে আমরা ক্লাস করতাম বা ভিডিও শুট, ও সবকিছু, আমার তো আলাদা কোনো ক্যামেরা নেই, বুঝতে পেরেছো তো। যেহেতু আমার সবকিছুই আমার মোবাইলে, তো সেই হিসাবে আমার ক্যামেরাটা খুব ইম্পর্ট্যান্ট, ওটাই দরকার। কারণ এটা দিয়ে ভিডিও শুট করা, এটা দিয়ে সবকিছু করা, অডিও সব ক্লিয়ার খুব দরকার। তো এটা ক্যামেরাটা খুবই ভালো, সামনে তোমার 30 মেগাপিক্সেল বোধ হয়, আর পেছনে হচ্ছে তোমার 64। তো তার জন্য ক্যামেরাটা খুবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমিও M52 নিয়েছো না? তুমি কি এক্সচেঞ্জ করেছো আর্নেস? নাকি তুমি এমনি কিনেছো, মানে এমনি তোমার ওই যে 19,000 দিয়ে? তুমি কি এক্সচেঞ্জ করেছো না 19,000 দিয়ে? এক্সচেঞ্জ, আচ্ছা আচ্ছা। তো তাহলে এক্সচেঞ্জে কত পড়লো তোমার? 14,999, ওকে ওকে। আচ্ছা, কোন ফোনে এক্সচেঞ্জ করেছো তুমি? মানে তোমার আগে কি ফোন ছিল, কোন ফোনের সাথে এক্সচেঞ্জ করেছো, কত টাকা তোমার এক্সচেঞ্জে? আচ্ছা, তার মানে তো, আচ্ছা, কোন ফোন এক্সচেঞ্জ করেছো? Redmi Note 7 Pro, ওকে, আচ্ছা আচ্ছা। আমার Note 7 ছিল, ঠিক আছে। আমার দিয়েছে হচ্ছে কত বলো তো, 14,499 আমার দাম পড়েছে। তোমার তো 999 নিয়েছে, আমার 499 পড়েছে, মানে কয়েকশো টাকা কম বেশি আর কি। কিন্তু যে টাকাটা বাঁচিয়েছি সেই টাকাটা আবার গেছে তোমার এই কেবল কিনতে গিয়ে। 500 দিয়েছিল, আচ্ছা। ও, 5,000 দিয়েছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, হ্যাঁ, তো খুব ভালো ডিলেই পেয়েছো। আমি আমি কি বলতো, আবার এই এমনি যেটা আমি ওটা খুঁজছিলাম, কিন্তু ওটা পাইনি আর। মানে মানে 8 জিবি যেটা, এটা তো 6 জিবি র্যাম। 8 জিবি দেখবে একটা ছিল র্যাম, মানে M52 এর। ওটা আমি অর্ডার দিতে গেছিলাম, কিন্তু এক্সচেঞ্জ অফার ওখানে নিচ্ছিল না। তো তার জন্য এটাই নিলাম। তো এটা সেই হিসাবে তোমার ক্যামেরা ভালো আছে, তো তার জন্যই নেওয়া, মানে বেসিক্যালি আমার নেওয়া হচ্ছে ক্যামেরার জন্য, ঠিক আছে। যেহেতু ক্যামেরা এমনি এক্সেসিভ দাম, তো সেই জন্য বাজেট নেই। তো তার জন্য মোবাইল দিয়ে সব করতে হবে আমার। তো তার জন্য মোবাইলটা নেওয়া। আর চায়না ফোন অনেকদিন ইউজ করেছি, আর ইউজ করবো না, ওই জন্যই আমি আর চায়না করিনি। 8 জিবিটা ট্রাই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটাও, আমি ওটাই করেছিলাম, 8 জিবিটা করেছিলাম, কিন্তু ও নেয়নি। ওর জন্য তাড়াতাড়ি করলাম, আমি ভাবলাম যে আর লেট করা যাবে না, খুব তাড়াতাড়ি আমার এক্সচেঞ্জ করতে হবে, তাহলে যদি দেয়। 6 জিবিটাই নিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই 6 জিবি, ওই তো একই তাহলে। বাহ, ভালো কাজ করেছো। তো সেটা এক্সচেঞ্জ, আমি ফার্স্ট টাইম এক্সচেঞ্জ করলাম, কিন্তু আমারটাও অনেক খুব ভালো যত্নে ছিল মোবাইল, ওর জন্য আর কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। আর তারপরে দেখি এটা কতদিন কি যায়। স্যামসাং, কারণ ওটা আমার 2-3 বছর, হ্যাঁ 3 বছরের বেশি ইউজ করছি, প্রায় 3.5 বছর ইউজ করেছি। Redmi Note 7 ভালো সেট। তবে তার তুলনায় দেখি স্যামসাং কিরকম হয়। যাই হোক, তো চলো তাহলে স্টার্ট করা যাক। বলো তোমার
নোট 7 এর হ্যাঁ হ্যাঁ, একদমই সেম, একদমই সেম, একদমই সেম, কোনো এ নেই, একদমই সেম, সবকিছুই সেম, খালি 10,999 দাম ছিল বোধহয়। হ্যাঁ হ্যাঁ, 10,000 না 9,000, আমি 9,999 নিয়েছিল আমার। আমার তো 7, আমার প্রোটা বোধহয় দাম বেশি ছিল তোমার। আমার 3 জিবি র্যামের ছিল, তোমার ওটা বোধহয় 4 জিবি র্যামের আর কি। যাই হোক, অনেকদিন আগের তো, তো সেটাই আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তো গেল ওই টপিক। তো এবার বলো, নেক্সট তোমার কোথায় কোথায় কিসে কিসে প্রবলেম হচ্ছে, তো সেগুলো বলো, আমরা সেগুলো নিয়ে আস্তে আস্তে ডিটেলসে শুরু করবো। হ্যাঁ, এবার ঠিক আছে, একটু সাইডে নিয়ে নিই। এইভাবেই আস্তে আস্তে করবো ভাবছি। এরপরে ধরো ম্যাপটাও এখানে আছে, যদি ম্যাপও কোথাও দেখাতে হয়, এইটা তোমার এই যে রিং লাইটটা কাছাকাছি নিয়ে তারপর সেই হিসাবে করবো। আচ্ছা অনিশ, বলো তোমার কোথায় কোন কোন টপিকে প্রবলেম হচ্ছে, কোন চ্যাপ্টারে, তো সেগুলো নিয়ে আমরা শুরু করি ডাইরেক্ট। এবার ডাইরেক্ট আমরা টপিকে চলে যাই, ঠিক আছে? বলো কোন কোন টপিকে কোথায় আছে, কালকে যেগুলো বলেছি সেগুলো প্র্যাকটিস করেছো, দেখেছো? আমি যেগুলো তোমাকে নেটেও কিন্তু আমি দেখতে বলেছিলাম, মনে আছে তো? সেগুলো কি কি, কোথায় কি কি প্রবলেম হচ্ছে বলো, বা যদি কোথাও বুঝতে প্রবলেম হয় সেগুলো বলো। আর এন্ট্রান্স দিয়েই তুমি কিন্তু পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্সটা পড়েছি, এনসিইআরটি না আসার কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, এন্ট্রান্সটা ভালো করে দাও, তারপরে কিন্তু তুমি চাইলে কিন্তু আমাদের ইউপিএসসি সিএসসির কোচিং কিন্তু স্টার্ট করে দিও, ঠিক আছে? তাহলে একসাথে দুটো, কারণ এরকম এটাও পুরো তো অনলাইনে ক্লাস, তাহলে তোমার একসাথেই চলতে থাকবে, ঠিক আছে, প্রিপারেশনটা। আমি এখন আর কিছু বলছি না, যেহেতু তোমার এন্ট্রান্সটা রয়েছে, এন্ট্রান্সটা দিয়েই তুমি কিন্তু আহ, তুমি চাইলে তুমি কিন্তু এখান থেকেই, মানে ধরো আগস্টে তো তোমার হচ্ছে, তো ধরো তুমি যদি চাও যে কদিন ফাঁকা ফাঁকা টাইম নিয়ে তুমি সেপ্টেম্বর থেকে শুরু করে দিতে পারো, ঠিক আছে, আমাদের ক্লাসে। বাবাও তাই বলছিল, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই হিসাবে স্টার্ট করতে পারো। তাহলে তোমার কিন্তু সব এগিয়ে থাকবে আস্তে আস্তে, ওকে? তাহলে সেটা তোমার জন্য হেল্পফুল হবে। আর বই টই তো আমি তোমাকে সব অলরেডি অনেকদিন আগেই দিয়ে দিয়েছি, তো সেগুলো তুমি এখন ওটা ফোকাস করো, তুমি এক্সামটা দিয়ে আস্তে আস্তে, বা তুমি অর্ডার গুলো দিয়ে দাও, ঠিক আছে, বইয়ের। তোমার আস্তে আস্তে তাহলে তোমার গুলো আসতে থাকলো, তাহলে তুমি ধরো আস্তে আস্তে ওইগুলো অর্ডার দেওয়া থাকলে, তুমি ধরো এক্সামও হয়ে গেল, তুমি বইও আস্তে আস্তে এগুলো নিয়ে নিলে। কারণ আমরা স্টার্ট তোমাদের এই আগস্টেই তো, আমাদের কালকেই ক্লাস আছে, তো আগস্টেরটা শুরু হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে শুরু করছি, বুঝতে পেরেছো? ওয়ার্ল্ড হিস্ট্রির যে বই, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে শুরু করছি, তো সেটা। আচ্ছা, তোমাকে দেখিয়ে দিই ওয়ার্ল্ড হিস্ট্রি যখন বলে, আমি এইটা দেখো, এই যে সিএসসির বই, এটা হচ্ছে তোমার সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য ওয়ার্ল্ড হিস্ট্রির বই, এটা থেকে হচ্ছে আমরা শুরু করছি, যারা এই যে দেখতে পাচ্ছ তো না, এই যে সিএসসি প্রিপারেশনের ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টের জন্য। আর এই যে দেখো সুমিত সরকারের আধুনিক ভারতের বই, এটাও খুব খুবই ইম্পর্ট্যান্ট বই। তারপরে দেখো হিস্ট্রি আর যেটা বই আছে, ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, খুবই প্রিসিয়াস বই, এই যে বইগুলো খুবই ভাইটাল সিএসসি প্রিপারেশনের, ঠিক আছে? আর তারপর লক্ষ্মীকান্তের নিউ পার্টটা তুমি নিয়ে নিও, এটা হচ্ছে তোমার আগের পুরোনো পার্ট, ঠিক আছে, এম লক্ষ্মীকান্ত। যাই হোক, আমি তোমাকে তাহলে আগে থেকে দেখিয়ে রাখছি, যে তোমার আগে থেকে চেনা জানা থাকলো তাহলে বই টইগুলো, তাহলে তোমার সেটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তারপর এই যে সোসাইটি সোশিওলজি পার্টের জন্য, এই যে সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর এ আর দেশাই এর বই আছে হিস্ট্রির, খুবই ইম্পর্ট্যান্ট বই, ঠিক আছে। বিপান চন্দ্রের যে বইগুলো আছে সেটাও তোমার ভালো, এটাও তোমার দেখা দরকার। এই দেখো বিপান চন্দ্রের বাংলা বই, এই যে বিপান চন্দ্রের, এই যে ভারতের স্বাধীন ভারতের ইতিহাস, বিপান চন্দ্রের বাংলা বই, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বই, এগুলো কিন্তু পড়া দরকার, ঠিক আছে। চলো, আমি আর কি, মানে ফার্স্ট টাইম তোমাকে দেখিয়ে নিলাম আর কি পুরোগুলো। স্যার এক্সাম ক্যান্সেল, স্যার এক্সাম ক্যান্সেল, কোনটা কোনটা ক্যান্সেল হয়েছে বলো তো? সিইউইটি ক্যান্সেল হয়ে গেছে? এম লক্ষ্মীকান্ত হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান হিস্ট্রি, বিপান চন্দ্র, এগুলো কিনছে, ওকে ওকে ওকে, বাহ, খুব ভালো কথা। ঠিক আছে, ওগুলো আস্তে আস্তে নিয়ে নাও, আমি তো তোমাকে লিস্ট পাঠিয়ে দিয়েছি, খালি ওখান থেকে অর্ডার দিয়ে দাও, বাড়িতে তোমার চলে আসবে, কোনো প্রবলেম নেই। না, তুমি যেটা বলছো কোন এক্সাম ক্যান্সেল হয়ে গেছে? তোমার সিইউটির এক্সাম ক্যান্সেল হয়ে গেছে? সিইউটি তো তোমার বললে 4 তারিখে এক্সাম ছিল না? আর যাদবপুরে হচ্ছে তোমার 11 তারিখে। ওকে ওকে ওকে, মানে 4 তারিখেরটা 12 তারিখ করে দিয়েছে, তার মানে ও তাহলে সেই হিসেবে তোমার যাদবপুরেরটা আগে পড়ে যাচ্ছে, যাদবপুরেরটা আগে পড়ছে। আর তোমার, ওকে, যাদবপুরেরটা আগে পড়ছে, আর তারপর সিইউটিটা পড়ছে। না, তাহলে কি করা যাবে, তুমি তাহলে হাতে একটু টাইম পেয়ে গেলে, 4 তারিখ আর 12 তারিখ, 8 আর 4 12, কয়েকদিন তুমি বেশি টাইম পেয়ে গেছো, তাহলে তো তোমার সুবিধা হলো সেই হিসাবে, যেহেতু টাইমটা তুমি একটু বেশি পেয়ে যাচ্ছ। সেখানে লাইভটা কিসে আসছে এখানে?
ঠিক আছে। আর অ্যাডমিটটাও 6 তারিখে দেবে, আচ্ছা। আচ্ছা, যাদবপুরে অ্যাডমিট কবে দেবে তাহলে মানেশ? যাদবপুরে অ্যাডমিটটা? এটা তো তোমার সিইউটি অ্যাডমিট দিচ্ছে তোমার, আর তোমার ডেটও তোমার চেঞ্জ করে দিয়েছে বললে। তাহলে যাদবপুরে অ্যাডমিটটা কবে দিচ্ছে? দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপের সময়। ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা, বাহ, হেভি ফাস্ট। যাদবপুর হেভি ফাস্ট কাজ করে। যাই হোক, ঠিক আছে। তাহলে যাদবপুরে দেখো, যাদবপুর তো স্টেট ইউনিভার্সিটি আর সেন্ট্রালে পাওয়ার জন্য তুমি সেই হিসাবে কাজ করো, সুবিধা হবে। ওকে, তাহলে হাতে তুমি কয়েকদিন সময় পেয়ে যাচ্ছ, তাহলে যে টাইমটা তুমি হাতে পাচ্ছ বারবার রিভিশন দাও, ঠিক আছে আর্নেশ? যে টাইমটা এখন রয়েছে বারবার তোমার রিভিশন দেওয়া দরকার, তাহলে সেটা তোমার কন্টিনিউয়াসলি তোমার জন্য সেটা হেল্পফুল হবে। ওকে, রিভিশনটা দেওয়া তোমার বারবার দরকার। রিভিশনটা করো, ঠিক আছে? তো তাহলে সেই হিসাবে সুবিধা হবে। আর কি কি প্রবলেম হচ্ছে তো সেটা বলো। আমরা দেখো গতদিন আমরা যে জিনিসগুলো করেছিলাম, তোমার ইউএন এর যে পার্টটা আমরা সেটা করেছিলাম, দেখো 12-এর চ্যাপ্টারের। 12-এর হচ্ছে তোমার যে, হ্যাঁ, সম্মিলিত জাতিপুঞ্জ, তারপরে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে চ্যাপ্টার সেখান থেকে আমরা করেছিলাম এই বইয়ের। তারপর দেখো এই যে কয়েকটি প্রধান রাজনৈতিক তত্ত্ব, আর রিসেন্টলি দেখো এই জিনিসটা দেখে নিও। আর আচ্ছা, কি হলো, আবার কানেকশনের প্রবলেম হয়েছে? আর্নেশ, কানেকশনের প্রবলেম। আর্নেশ, কানেকশনটা একটু দেখো, তোমার কানেকশনের প্রবলেম করছে। হ্যাঁ, এবার কানেকশনে দেখো একটু প্রবলেম করছে। ওকে, আচ্ছা, যেটা আমি বলছিলাম, রিসেন্টলি কিন্তু তুমি নিউজ দেখে থাকবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জেলার সংখ্যা বাড়িয়েছে। এটা কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্টের জন্য। এটা আমি তার জন্য তোমাকে, আমি ফার্স্টে আমার খেয়াল ছিল না, আমি তাও মনে করিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে নতুন নতুন কোন কোন জেলাগুলো হচ্ছে, খাতায় লিখে রাখো এখন আর্নেশ। এটা কিন্তু এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ একদমই রিসেন্টলি এটা কারেন্ট অ্যাফেয়ার্স, আর আমাদের সাবজেক্টের সাথে ডাইরেক্ট রিলেটেড, পলিটিক্যাল সায়েন্সের সাথে, যে ওয়েস্ট বেঙ্গলের এখন নতুন নতুন কটার জেলা হচ্ছে। তাহলে কোটার টোটাল জেলা হচ্ছে 30টা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের নতুন জেলা হচ্ছে এখন 30টা। আচ্ছা, কি বলছো? স্যার, ডেইলি ব্যাক বাটনটা বলে মনে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কি করা যাবে। তো দেখো, যেটা বলছিলাম যে তুমি লিস্টটা দেখে নাও, যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের আহ, সংখ্যা কিন্তু বেড়েছে। কিসের? জেলার সংখ্যা বেড়েছে। তো জেলার সংখ্যা বেড়ে কত হয়েছে এখন? 30টা হয়েছে। তো 30টা যেহেতু এখন জেলার সংখ্যা বেড়ে হয়েছে, তো নতুন নতুন জেলাগুলো কোনগুলো, ঠিক আছে? এই নতুন জেলাগুলোর নাম, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তুমি মাথায় রাখো। লিস্টটা এখনই তুমি খাতায় লিখে রাখো। তুমি আমাদের ক্লাস শেষ হয়ে গেলে সাথে সাথে কিন্তু দেখে অবশ্যই মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এক্সামের জন্য খুবই ক্রুশিয়াল এবং খুবই ইম্পর্ট্যান্ট যে রিসেন্টলি কটা ওয়েস্ট বেঙ্গলের জেলা হচ্ছে, আর এটা একদম ভাইটাল। অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল উই শুড নো দ্যাট, না? তো সেই ব্যাপারটা রয়েছে। তো তার জন্য একটু জিনিসটা একটু দেখো যে নতুন নতুন জেলাগুলো কটা রয়েছে এবং তার নামগুলো কি কি। ক্লিয়ার? যেটা আমাদের কিন্তু জেলার সংখ্যা অনেক বাড়ছে, তো তার মানে কি? এর ফলে এটা কি করছে, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউসিএস থেকে যারা প্রমোশন করে করে ওই জায়গায় দেবে, এমনি তো এখান থেকে সিএসসি ক্লিয়ার এক্সাম দেয় না। তো তার জন্য এটাই আর কি হবে। তো যাই হোক, আর কি করা যায়। নেক্সট হচ্ছে যে জিনিসটা তোমার, এই যে এই ডেট গুলো কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে? যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ওয়ার্ড টু ওয়ার্ড কবে কোন ওয়ার্ডটা এসছে, ঠিক আছে? 1976 এর 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে হচ্ছে যে চেঞ্জ গুলো এসছে, কোন কোন চেঞ্জ গুলো এসছে লিস্টটা দেখে নিল। তো সভারেন, সেকুলার, ঠিক আছে, এই যে টার্ম গুলো তোমার কিন্তু কোন কোনগুলো ইনক্লুড হয়েছে সেগুলো কিন্তু দেখা দরকার, ঠিক আছে? আর আমাদের গণপরিষদের সংবিধান কবে অর্পণ করা হয়েছে? 1949 সালের 26শে নভেম্বর। এই যে যে ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? আমাদের ভারতের মৌলিক অধিকার কোন কোন আর্টিকেল গুলো রয়েছে আমাদের সংবিধানে, ঠিক আছে? 14 থেকে 30-এর মধ্যে রয়েছে 32 নম্বরে ধারা, ঠিক আছে, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। আর তোমার যেটা রয়েছে তোমার 226-এ, মানে 226 ধারাতে, এগুলোতে কি রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মানে কি মৌলিক অধিকার, এগুলো সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার, এই আর্টিকেল গুলো সহ মনে রাখবে, ঠিক আছে? আর্টিকেল গুলো থেকে তোমার আসতে পারে। তো তার জন্য এটা কিন্তু খুবই ভাইটাল। আর দেখো আমাদের যে মৌলিক কর্তব্য, মানে কি ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কোথায় রয়েছে? আর্টিকেল 51A তে কিন্তু এখানে ডাইরেক্ট বলা রয়েছে,
তো এই আর্টিকেল ধরে কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? এগুলো একটু ডেপথের কোয়েশ্চেন, কিন্তু তাও যেহেতু তুমি সিইউটি অল ইন্ডিয়া টাইপের লেভেলের এক্সাম হচ্ছে, তো সেই লেভেলটা তোমার, আমি তার জন্য আমি বলছি যে এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার, ঠিক আছে? যে আর্টিকেল 51 এতে কিন্তু এটা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে? আর অন্য আগের গুলো আমরা কি বললাম, ফান্ডামেন্টাল রাইটস মানে কি মৌলিক অধিকার, আর এটা হচ্ছে মৌলিক কর্তব্য। অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া ইউ শুড হ্যাভ সাম ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা কোথায় রয়েছে? আর্টিকেল 51 তে, ঠিক আছে? তো এই যে যে জিনিসগুলো, আর্টিকেল গুলো একটু খেয়াল রাখবে। আমি আর্টিকেল ধরে ধরে বলছি, আর এটা কিন্তু একদম বইয়ের ফার্স্ট পেজে রয়েছে কিন্তু, ঠিক আছে? অন্য কোথাও যাওয়া লাগবে না, এই বইয়ের ফার্স্ট পেজে। আর এই যে যে বইটা না, এই বই তুমি যদি টু দা পয়েন্টে খুব ভালো করে লাইন বাই লাইন পড়ো, গ্রাজুয়েশনের ফুল সিলেবাস, পোস্ট গ্রাজুয়েশন সব এর মধ্যে রয়েছে। কিন্তু মেইন জিনিস হচ্ছে আমরা 11-12 ঠিক আছে, নাম্বারটা মতো এমনি পেয়ে যাবো, পাস হয়ে যাবো, এক্সামের আগে কয়েকটা কোশ্চেন করে নাম্বার দিয়ে দিই, মানে এক্সাম দিয়ে দিই। কিন্তু যতটা তুমি এটা বুঝতে পারবে যে ওই টাইমটা তুমি যতটা এখানে তুমি ওয়ার্ড টু ওয়ার্ড গুলো মনে রাখতে পারবে, ততটা গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েশনে ততটাই হেল্পফুল হবে জিনিসটা, ঠিক আছে? তো এই ব্যাপারটা রয়েছে। আর এখানে এতটা সহজ করে দেওয়া আছে, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের বইতে তো হাইফাই লেভেলের ল্যাঙ্গুয়েজ দেওয়া, খুব টাফ টাফ করে লেখা। এখানে যতটা সিম্পল ওয়েতে লেখা আছে, তো সেটা তুমি আর কোথাও পাবে না। এই জন্য আমি যে অপশনাল যে পলিটিক্যাল সায়েন্স ইউপিএসসির আমি যে ক্লাসগুলো করাই, সেখানে স্টার্টই করি এইটা দিয়ে, ঠিক আছে? যে তারা ভাবে যে কি করে স্টার্ট করছে এটা, যে আমি ইউপিএসসি সিএসসি প্রিপারেশন নিচ্ছি, আমি 11 বই কেন পড়বো অপশনালের জন্য? কিন্তু এটা হচ্ছে বেস, ঠিক আছে? আর এতটা সিম্পল ওয়ার্ডে বাচ্চাদের জন্য যেহেতু বইটা সেভাবে লেখা রয়েছে, অতটা আর, ধরো আমি ডাইরেক্ট যে জীবনেও কোনোদিন পলিটিক্যাল সায়েন্স পড়িনি, তাকে যদি ডাইরেক্ট পোস্ট গ্রাজুয়েশনের বই দিয়ে দিই, সে কিন্তু বুঝতেই প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য এই যে যে বইটা তুমি এখন যতটা রিভিশন দিয়ে যত ভালো করে মাথায় রাখতে পারবে ওয়ার্ড টু ওয়ার্ড, ততটাই তোমার সেখানে হেল্পফুল হবে, ঠিক আছে? সিম্পল হয়তো তুমি বুঝতে পারবে ওই জায়গাগুলো, ঠিক আছে? বুঝতে পারছো আর্নেস্ট? তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, এই ডেট গুলো, তারপরে দেখো যে রিড গুলো কি কি আছে, ঠিক আছে? রিড মানে কি, তোমার এই যে সাংবিধানিক প্রতিবিধানের যে সকল অধিকার আছে, যে প্রয়োজনীয় লেখ লেখ জারি করা, তো সেগুলো কি কি দেখো? হেভিয়াস কর্পাস, তারপরে হচ্ছে ম্যান্ডামাস, সার্চুয়ারি, প্রহিবিশন আর কোয়ারেন্টিও, এই পাঁচটা টার্ম তোমার মাথায় রাখা দরকার। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। মানে তোমার যদি ধরো তুমি ভাবছো যে আমি ইন্ডিয়ান সিটিজেন, আমার মৌলিক অধিকার গুলো আমার বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে, তুমি সাথে সাথে কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারো যে অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমি তোমার যে আমার যে মৌলিক অধিকার সেটা আমি পাচ্ছি না, তার জন্য আমি আপিল করতে চাই। তো তাহলে ডাইরেক্ট তুমি কিন্তু এই যে এই লেখের আন্ডারে তুমি কিন্তু আপিল গুলো করতে পারো। তো এই লেখের গুলো মানে কি, সেটা কিন্তু একটু মাথায় রাখা দরকার। লেক মানে ইংলিশ টার্মটা হচ্ছে তো রিটস, ঠিক আছে? WRITS, রিটস, ঠিক আছে? তো এই রিটস, এই যে যে পাঁচটা রিটস, সেটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে। সেগুলো কি কি? এই যে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, স্ট্যাচুয়ারি, প্রহিবিশন আর কোয়ারেন্টিও। তোমার এমসিকিউ তে এই টাইপ গুলো থাকবে যে এর মধ্যে কোনটা রিটস নয়। ওকে, তো এইভাবে তোমার সেটা চুজ করা কিন্তু দরকার, ঠিক আছে? বুঝতে পারছো? মানে খুবই যেগুলো একটু টাফ টাফ কোশ্চেন আমি সেই সেগুলো বলছি, আর এমনি সিম্পল গুলো তো তুমি সেই সময় তোমার মোটামুটি, যেহেতু তুমি রিডিং করেছো, সেগুলো তুমি পারবে। কিন্তু এই যে যে রিসেন্টলি যে যে জিনিসগুলো ঘটছে, তো তার উপর জিনিসগুলো কিন্তু তোমার একটু দেখা দরকার, ঠিক আছে? তারপরে যে আন্তর্জাতিক সম্পর্ক গেল, ঠান্ডা যুদ্ধ, তো এগুলো তো আমরা পড়েছি। আচ্ছা, এবার যদি অন্য চ্যাপ্টারের দিকে আমরা তাকাই, যে ভারতের শাসন বিভাগ, যে এখন আমাদের নতুন প্রেসিডেন্ট হয়েছেন, ওনার একটু ব্যাকগ্রাউন্ডে তুমি দেখো, উনি কিন্তু পাওয়ারে অলরেডি চলে এসেছেন। তো ওই সেই একটু ডিটেলসটা তুমি একটু দেখলে, ঠিক আছে? এটা একটু দরকার, যেটা তোমার কারেন্ট রিসেন্টলি চলছে, তাই না? তারপর আমাদের নতুন তোমার ভাইস প্রেসিডেন্টও আমরা কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাবো, তাই না? তো সেই যে ব্যাপারটা রয়েছে, তো সেটাও কিন্তু আমাদের ফলো করা দরকার, যে ভাইস প্রেসিডেন্ট যেহেতু আমরা নতুন একজন করে পেয়ে যাবো। নেক্সট হচ্ছে, তো সেগুলো একটু দেখলে। আর এখানে দেখো কয়েকটা প্রধান রাজনৈতিক তত্ত্ব, এই যে যে টার্মটা আছে না, এই চ্যাপ্টারটা একটু টাফ আছে তোমার, মানে এই চ্যাপ্টারটা একটু তোমার ভালো করে কিন্তু করা দরকার, ঠিক আছে? যে কয়েকটা প্রধান রাজনৈতিক তত্ত্ব, মানে ওই যে আমি যেটা দেখো বলেছিলাম, একটু মনে করে দেখো, যে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্টদের নাম দিয়ে দিল বা কোটেশন দিয়ে দিল, এটা কে বলেছেন, ঠিক আছে? কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলেছে। তো সেটা তুমি কোথায় পাবে? এই যে দেখো, এই যে কয়েকটি প্রধান রাজনৈতিক তত্ত্ব, ঠিক আছে? এই যে চ্যাপ্টারটা আছে না, কয়েকটি প্রধান রাজনৈতিক তত্ত্ব, এই চ্যাপ্টারটা তুমি ভালো করে করো এইখানে, তাহলে কিন্তু তুমি ধরো এখানে পলিটিক্যাল সায়েন্টিস্ট নাম লিখে দিল, ঠিক আছে? এটা কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট বলেছেন এই কোটেশনটা, তাহলে তুমি ডাইরেক্ট সেগুলো করতে পারবে। তো সেটা কিন্তু এখানে দরকার, বুঝতে পেরেছো? আমি এখানে লিখছি না, মানে এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, যে এখানে পলিটিক্যাল সায়েন্টিস্টরা ওখানে কি কি বলছেন, মানে তাদের বেসিক্যালি যে সকল কোটেশন গুলো আছে, সেই কোটেশন গুলো কি কি রয়েছে সেই পরপর। এই যে তার মধ্যে তোমার বিভিন্ন কিন্তু করছে, এই যে গান্ধীজির অহিংসা নীতি উনি কার থেকে ইন্সপায়ার হয়েছেন? যেমন টলস্টয় থেকে, লিও টলস্টয় থেকে উনি কিন্তু ইন্সপায়ার হয়েছেন। তো এটা তোমার কোশ্চেন আসবে যে গান্ধীজি কার দ্বারা ইন্সপায়ার হয়েছেন, চারটে অপশন থাকলো,
লক, রুশো, বেন্থাম আর হচ্ছে লিও টলস্টয়। ঠিক আছে, তো তোমার কানেক্ট করতে হবে কি লিও টলস্টয়। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। তো তারপর দেখো আমাদের 75 বছর যেটা পূর্তি তোমার চলছে তোমার স্বাধীনতা। তো সেই জন্য এই যে এর সাথে রিলেটেড জিনিসগুলো তোমার কিন্তু এন্ট্রান্সের জন্য তোমার জন্য কিন্তু খুবই ভাইটাল। আর্নেশ, বুঝতে পারছো আমি যেগুলো বলছি? তো যদি মনে না থাকে তুমি সাথে সাথে কিন্তু খাতায় এগুলো কিন্তু মার্ক করে রাখো, মানে লিখে রাখো একটু শর্টে, যে হ্যাঁ এখানে স্যার এগুলো বলছে, এগুলো কিন্তু দেখে যেতে হবে অবশ্যই। বুঝতে পারছো আর্নেশ কি বলছি আমি? বুঝতে না বলে বলো আমাকে সাথে সাথে, একদম সিম্পল হয়তো আরো বলবো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোট করো, কারণ এগুলো খুবই ক্রুশিয়াল, খুবই ক্রুশিয়াল এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ক্রুশিয়াল জিনিস এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমার এখানে এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর ধরো কার্ল মার্কসের লেখা বইয়ের নাম লেখো। ঠিক আছে, মার্কস এবং এঙ্গেলস এর লেখা বই যে লিখেছে দাস ক্যাপিটাল কবে লেখা হয়? ঠিক আছে, তো দাস ক্যাপিটাল যে বই, আচ্ছা দাস ক্যাপিটালের কথা এলো, তাহলে তোমাকে বইটা একটু দেখিয়ে দিই আমি। দাস ক্যাপিটাল আমি মনে হয়, আচ্ছা দাস ক্যাপিটাল আছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো আছে ওনার যে লেখা বই। আচ্ছা কমিউনিস্ট ম্যানিফেস্টো এই যে দেখো, খুবই ভাইটাল বই। ঠিক আছে, কার্ল মার্কসের আর ফ্রেডরিক এঙ্গেলস এর লেখা আছে। ঠিক আছে, দাস ক্যাপিটাল তুমি কিন্তু দেখতে পারো, খুবই ভাইটাল বই, খুবই ইম্পর্টেন্ট বই, খুবই ভালো বই। টাইম পেলে পড়ো, তো সেই ব্যাপারটা রয়েছে। বাবা সাহেবের এই যে বিভিন্ন টাইপের বই আছে, এই যে আম্বেদকর ইন্ডিয়া, বি আর আম্বেদকর ইন্ডিয়া, এগুলো খুবই ভালো বই, তো সেগুলো কিন্তু পড়া খুবই দরকার এগুলোর সাথে সাথে। ঠিক আছে, তো কার্ল মার্কসের কথা যেহেতু এলো, তো তার জন্য সেটা আমরা দেখলাম। আরে কি হলো? ওকে, তারপরে আর দেখো যে যে জিনিসগুলো রয়েছে, যে যে বই ওনাদের যে লেখা বই, তো সেই বইয়ের নামও কিন্তু তোমার ডাইরেক্ট আসতে পারে। ঠিক আছে, তো আহ সেই বইটা কার্ল মার্কস ফাইটিং এঙ্গেলস গেল। ওকে, সেই বইটা ওকে ওকে ওকে। তারপর দেখো, এইটা খুবই ক্রুশিয়াল, জেনারেলি তোমার বিভিন্ন কোশ্চেনে আসে। ঠিক আছে, যে জিনিসটা, এই যে যে কোশ্চেনটা হচ্ছে এই যে এই বইটা কে লিখেছে, এটা নিয়ে ডাইরেক্ট তোমার কোশ্চেনে আসে। বইটা ধরে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই বইটা কে লিখেছে, বিভিন্ন টাইপের এক্সামে কিন্তু প্রায়ই আসে। এই যে দ্য প্রিন্স, ঠিক আছে, লিখেছে হচ্ছে তোমার মাকিয়াভেলি। এই বইটা কিন্তু খুবই ক্রুশিয়াল। আমি বই ধরে তোমাকে দেখিয়ে দিচ্ছি যাতে তুমি সহজে মনে থাকে, কারণ দেখো কোনো একটা জিনিস আর্নেস আমরা যখন ভিজুয়ালাইজ করি সামনাসামনি, তখন সেই জিনিসটা আমাদের বেশি মাথায় থাকে। ঠিক আছে, তো তার জন্য এই হচ্ছে দ্য প্রিন্স লেখা, নিকোলো মেকিয়াভেলির বই। ঠিক আছে, তো এই বই কিন্তু তোমার এক্সামের জন্য, মানে এই এই বইটা কে লিখেছে এই টাইপের কোশ্চেন আছে জেনারেলি, মানে যেহেতু অল ইন্ডিয়া এক্সাম হচ্ছে, তো তো তার জন্য এইসব জিনিসগুলো খুবই ক্রুশিয়াল জিনিস, যে এই এই বইগুলো ধরো কে কে লিখেছে। ঠিক আছে, তো তার জন্য এটা কিন্তু তোমার জানা দরকার, যে আহ, এই প্রিন্সের লেখককে, নিকোলো মেকিয়াভেলি। ঠিক আছে, খুবই ক্রুশিয়াল বই। যাই হোক, ওকে, তো আমরা বইয়ের নামগুলো কিন্তু দেখলাম। তো এইটা কিন্তু মাথায় রেখো, খুবই ইম্পর্ট্যান্ট এই বইয়ের নামগুলো। ঠিক আছে, তো আমরা বইগুলো দেখে নিলাম। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, এগুলো কিন্তু তুমি একটু মাথায় রাখো, যে এই বইগুলো কে লিখেছে। তারপর ধরো ওই যে মার্কস অ্যাঙ্গেলস এর লেখা বইগুলো কি, ঠিক আছে, কোন পেপারের সম্পাদক ছিল জার্মানিতে। ঠিক আছে, কার্ল মার্কস, রেইনসে জেইটাং। ঠিক আছে, যে সংবাদপত্র, এই সংবাদপত্রে কিন্তু সে চাকরি করতো, রেইনসে জেইটাং। কার্ল মার্কসের কথা আমি বলছি। ওকে, নেক্সট আসছে তোমার এই যে তো এরকম দেখো, এই যে পলিটিক্যাল থিওরি যখন আমরা করছি, তো পলিটিক্যাল থিওরির সাথে তোমার কিন্তু এই জিনিসগুলো রিলেটেড রয়েছে। তো এই যে যে টপিক গুলো তোমার, এই যে কোন কোন পলিটিক্যাল সায়েন্টিস্টের ব্যাকগ্রাউন্ডটা, তারা কোন কোন কোটেশন গুলো বলেছেন, সেগুলো কোথা থেকে আসছে, মোটামুটি কিন্তু এগুলো খেয়াল রাখা দরকার তোমার। ঠিক আছে, এরপর তোমার এই যে দেখো ভারতীয় শাসন বিভাগের যে পার্টটা রয়েছে, তো এখানে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে রয়েছে। তো রাষ্ট্রপতি যেহেতু রিসেন্টলি ইলেকশন হলো, তো রাষ্ট্রপতি ইলেকশন কি করে হয় কত আর্টিকেলে বলা রয়েছে। ঠিক আছে, তো সেখানে ধরো অর্ধাদেশ কোন আর্টিকেলে ডাকতে পারে, মানে যদি প্রেসিডেন্ট চায়। অর্ধাদেশ কততে রয়েছে? আর্টিকেল 61-এ অর্ধাদেশ রয়েছে। তো ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তারপর ধরো মানি বিল কি, মানি বিল কোথায় যে আমাদের দুটো সভা কি কি আছে, মানে তোমার পার্লামেন্টের দুটো কক্ষ কি কি আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। তো উচ্চ কক্ষ হচ্ছে তোমার রাজ্যসভা, নিম্ন কক্ষ কি আমাদের লোকসভা। তো লোকসভায় টোটাল কয়েকটা সিট আছে, তোমার হাইয়েস্ট 552 হতে পারে। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো ভাইটাল জিনিস, তোমার কিন্তু টু দা পয়েন্টে মাথায় রাখা দরকার। আর্নেশ, বুঝতে পারছো তো কি কি বলছি আমি? বুঝতে না পারলে সাথে সাথে বলবে, কারণ এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। ঠিক আছে, তো এটা টপিক গুলো কিন্তু একটু মাথায় তোমার রাখা দরকার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। আমি তার জন্য টপিক ধরে ধরে বলছি, মানে চ্যাপ্টার ধরে ধরে, যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো তোমার জেনারেলি স্টুডেন্টরা ভুল করে, কিন্তু আবার এখান থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, অন্য কোনো জায়গায় দিনে এখান থেকেই কোশ্চেন আসে এবং স্টুডেন্টরা ভুল করে।
তো সেই জিনিসগুলো কি কি আছে, তো এই জিনিসগুলো তার মধ্যে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই জিনিসটা গেল। এরপরে দেখো এই যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা বলছে, মুখ্যমন্ত্রী রিলেটেড জিনিসগুলো কখন ইম্পর্টেন্ট হতে পারে, কারণ দেখো বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীদের এগেনস্টে বিভিন্ন টপ স্টেপ নেওয়া হচ্ছে। ইডি কি, ঠিক আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর, এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেবে, নিউজে কিন্তু খুব চলছে। ঠিক আছে, ইডি কার আন্ডারে কাজ করে, মানে কি এনফোর্সমেন্ট ডিরেক্টর, যেটা দেখো তুমি দেখতেই পাচ্ছ তো সবার বাড়ি থেকে কি পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই না? তো তো সেই ব্যাপারটা রয়েছে। তো এইটা একটু ইডির একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবে। ঠিক আছে, কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে সেটা একটু দেখা তোমার দরকার। ঠিক আছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর। ওকে, কার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছে জীবনে আসবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি বুঝতে পারছো? কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এভাবে চুজ করতে হয় সাবজেক্ট ওয়াইজ। আর যেহেতু এগুলো সবই আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড, কিছু করার নেই, এখান থেকেই আসবে। ওকে, নেক্সট গেল তোমার হচ্ছে ভারতীয় আইনসভা। এরপরে তোমার দেখো যে কেন্দ্রীয় দ্বি পরিষদ ব্যবস্থা রয়েছে, পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, পার্লামেন্ট কি করে, ওই যেটা আমরা বললাম যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষগুলো কি কি আছে, লোকসভা রাজ্যসভা, তাতে কত ম্যাক্সিমাম সদস্য রয়েছে আর কতজন হতে পারে। ঠিক আছে, সেই জিনিসটা দেখলে। এরপর তোমার দেখো জিরো আর, আচ্ছা কি কোশ্চেন বলছো? আইআরএস, আইআরএস, হ্যাঁ 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 হ্যাঁ, তা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, পজিশন উপরে গিয়ে গিয়ে মানে তোমার কি বলে প্রমোশন হয়ে হয়ে, ঠিক আছে, উপরের দিকে হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টর সেখানে ইডি মানে একদম হায়ার র্যাঙ্কের। ঠিক আছে, আর তাছাড়া তোমার তো আলাদা করে তোমার যে জিনিসটা তোমার ওখান থেকেই বেসিক্যালি তোমার হায়ার র্যাঙ্কের অফিসার ওখান থেকেই হয়। ঠিক আছে, আইআরএস থেকে তোমার সেই সব হায়ার র্যাঙ্কের ওখান থেকেই হয়। যেরকম তুমি রেড সিনেমাটা বোধহয় দেখে থাকবে না? রেড সিনেমাটা কার ছিল, কয়েক বছর আগে বেরিয়েছিল, অক্ষয় কুমারের, অক্ষয় কুমার আর হচ্ছে তোমার কি যেন নাম, উম হ্যাঁ অক্ষয় কুমারই ছিল সিনেমাটা, আর অজয় দেবগন, না না অক্ষয় কুমার না, আরে অজয় দেবগন ছিল, অজয় দেবগন ছিল। রেড সিনেমাটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অজয় দেবগন, হ্যাঁ হ্যাঁ, অজয় দেবগন ছিল। হ্যাঁ, একটা বাড়িতে তোমার ওই যে অনেক কয়েকদিন ধরে, ওটা কিন্তু তোমার রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি, রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি তোমার ইন্দিরা গান্ধীর টাইম। তো জাস্ট ভাবো একটা বাড়িতে কতদিন ধরে রেড চলছে, তো একটা বাড়িতে ওই অবস্থা, তার মানে বুঝতে পারছো। আর আমাদের এত বড় দেশ, সপ্তম বৃহত্তম দেশ পৃথিবীর, আর সামনের বছরই আমরা সারা পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যা হতে যাচ্ছি, তো কি অবস্থা আমাদের। অথচ পার ক্যাপিটা আমরা ইনকাম আমাদের বাংলাদেশ দিয়েও কম। মানে যেহেতু এত লোক আমাদের, তো তার জন্য কি করে হবে, পাশের আশেপাশের যে দেশ তাতে কত ছোট দেশ না বাংলাদেশ, 1,47,570 বর্গ কিলোমিটার, এইটুকু হচ্ছে এইটুক দেশ, তো তাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের দিয়ে বেশি। তো সেটা কি করে হচ্ছে, আমাদের এত বড় জিডিপি থাকা সত্ত্বেও 3.3 ট্রিলিয়নের উপরে আমাদের জিডিপি, তারপর এটা কেন হচ্ছে, যেহেতু আমাদের এক্সেসিভ তোমাদের জনসংখ্যা। তাহলে তোমার যদি ধরো 1 কোটি টাকাও তোমার থাকলো, কিন্তু তোমার ঘরের জনসংখ্যা হচ্ছে 50 জন, তাহলে তো মাথা পিছু কম করেই পড়বে, স্বাভাবিক তো। এই ব্যাপারটা তো আমাদের সারা দেশ জুড়ে দেখো, তো সেই হিসাবে রয়েছে। তো এই জিনিসটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যাতে যেহেতু রিলেটেড, তুমি কিন্তু একটু কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমার এই যে বিচার ব্যবস্থা, যখন আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের ব্যাকগ্রাউন্ড, সুপ্রিম কোর্ট কি করে গঠিত, সুপ্রিম কোর্টের নিচে কি আসছে, হাইকোর্ট, টোটাল কটা হাইকোর্ট আছে। ঠিক আছে, ফার্স্ট হাইকোর্ট কোথায়, ক্যালকাটা হাইকোর্ট কবে স্থাপিত হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এই কোশ্চেনটা প্রায়ই আসে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মানে আন্দামান নিকোবর কোন হাইকোর্টের আন্ডারে আসছে, ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দেখে রাখবে। তারপরে যে হাইকোর্টের অধস্তন আদালত গুলো রয়েছে তোমার, মানে তোমার লোয়ার কোর্ট যেগুলো রয়েছে, তো সেগুলো কথা বলো। অধস্তন কোর্ট বলতে হচ্ছে ইংলিশে বলে ওটাকে লোয়ার কোর্ট। ঠিক আছে, তারপর লোকপাল লোকায়ুক্ত রয়েছে তোমাদের, এরকম দেখো 2010 সালের দিকে লোক, তখন যাই হোক, তো ওই টাইমে তোমার কিন্তু লোকপাল বিল এসেছিল আন্না হাজারের, তখন কিন্তু হয়েছিল তোমার বিশাল বড় তোমার কি বলে ওটাকে আন্দোলন হয়েছিল। তারপরে আস্তে আস্তে সেই টাইমেই হচ্ছে তোমার 2010-এর পরেই হচ্ছে তোমার আস্তে আস্তে পাওয়ারে ওঠে, ওকে নয় মিডিয়াতে আসে হচ্ছে তোমার কেজরিওয়াল। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে তো এখন তোমার সিএম হয়ে গেছে 2015 সালে, শিলা দীক্ষিতকে হারিয়ে দিল। তো শিলা দীক্ষিত হেরে গেলেও তো তোমার ওই যে আহ দিল্লি গ্যাংরেপ কেসের জন্য 2012 সালে যেটা হয়েছিল, ঠিক আছে, তাও তো দেখো 10 বছর হয়ে গেছে। তারপর নির্ভয়া তোমার বিল এলো, নির্ভয়া অ্যাক্ট এসছে, যেখানে 1,000 কোটি টাকা খরচ করা হয় মেয়েদের সুরক্ষার জন্য। তো কি সুরক্ষা সে তো দেখতেই পাচ্ছ আমরা সারা দেশে। ঠিক আছে, 1,000 কোটি টাকা আর নির্ভয়া অ্যাক্টের জন্য এসেছিল। ঠিক আছে, 2012 সালে যে নির্ভয়া কেস হয়েছিল, ঠিক আছে, নির্ভয়া গ্যাংরেপ কেস, তার উপর ভিত্তি করে। ওকে, নেক্সট আসছে তোমার ক্রেতা সুরক্ষা আইন। তো এখানে তোমার ক্রেতা সুরক্ষা আদালতের বেসিক্যালি এমনি দেখতে পারো যে ক্রেতা সুরক্ষা আদালত কোথায় রয়েছে, কতগুলো টোটাল রয়েছে, এই জিনিসগুলো একটু দেখা দরকার। আর ক্রেতা সুরক্ষা আইনের মধ্যে বেশ, এর থেকে আর বেশি দরকার নেই। নেক্সট হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের স্থানীয় শাসন ব্যবস্থা। তো এটা কিন্তু দরকার যে আর্টিকেল 73 আর 74 কিন্তু তোমার 73 আর 74 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে তোমার হচ্ছে তোমার এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলা রয়েছে। ঠিক আছে, আমাদের দেশে
ওখানে পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু আমাদের দেশে বহু বছর থেকে চলছে, এবং সেই হিসাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের দেখা এটা দরকার যে তোমার স্থানীয়ভাবে যে যে স্টেপ গুলো নেওয়া হয়, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেশে। এবং সেখানে পশ্চিমবঙ্গে যদি আরো স্পেসিফিক ওয়েতে আমরা বলি, পশ্চিমবঙ্গে কি কিভাবে সেটা কাজ করছে, এই যে যে তোমার পঞ্চায়েতি রাজ সিস্টেম, সেইটা একটু তুমি দেখলে। এরপর যদি আমাদের কলকাতা পৌরসভাটা দেখি, তো ভারতের প্রথম পৌরসভা কোনটা, মিউনিসিপ্যালিটি কোনটা, ঠিক আছে, চেন্নাই মাদ্রাস মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। তো তো তারপরে অন্যান্য মিউনিসিপ্যালিটি গুলো কবে আসছে, কলকাতাটা কবে আসছে, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু তোমার মাথায় রাখা দরকার, ঠিক আছে। তো সেটা একটু দেখবে যে এই মিউনিসিপ্যালিটি গুলো কবে আসছে তোমার, কিন্তু এই দেখো পারো লাস্টে এখানে কিন্তু সব দিয়েই দেওয়া রয়েছে, ঠিক আছে, চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের মধ্যেই সব হয়ে যাবে, আমি বাইরে কিছু বলছি না, কারণ দেখো যেহেতু অল ইন্ডিয়া টাইপের এক্সাম হচ্ছে সিইউটি তে, জীবনেও সিলেবাসের বাইরে থেকে কিছু দেবেন না, তাই না? কারণ তোমরা এই যে ফার্স্ট টাইম হচ্ছে অল ইন্ডিয়া টাইপের এক্সামে বসছো, জেনারেলি আগে কি ছিল, আগে শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং পড়ে আর যারা ডাক্তারি পড়ে তারাই শুধু অল ইন্ডিয়া এক্সামে বসার সুযোগ পেত, কিন্তু এখন যারা আর্টস এর ব্যাকগ্রাউন্ড আছে তারাও কিন্তু পাচ্ছে। তো এটা ফার্স্ট টাইম যেটা হচ্ছে, একটা খুব হিউজ ভাবে হচ্ছে, তো তার জন্য এনটিএ এইসব কন্ট্রোল করতে পারছে না বলেই খালি ডেট চেঞ্জ করছে। তারপর ইউজিসি নেট এক্সাম কবে হয় তার ঠিক নেই। তো এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার। তো খুব যে টাফ টাইপের কোশ্চেন আসবে তা না, কিন্তু কথা দিয়ে দেবে কেউ আমরা জানি না, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসটা কিন্তু মানে তোমার অ্যাপ্রোচটা ওভারঅল এরকম হবে যে আমার যে জায়গা থেকে আসুক না কেন, মোটামুটি আমার যাতে কোনো প্রবলেম না হয়, আমি সেইভাবে যেন করতে পারি। তো এই জিনিসটা হচ্ছে তোমার মানে অ্যাটিটিউডটা এরকম থাকা দরকার যে আমি সব ধরনের কোশ্চেন আমি যেন পারবো, ঠিক আছে। তো তাহলে সেই হিসাবে তোমার কিন্তু করতে সুবিধা হবে। আর তারপর দেখো এই যে ম্যাপটা কিন্তু তোমার খেয়াল রাখা দরকার যে কোন কোন ম্যাপে আমাদের কোন কোন ভাবে কিভাবে কাজ হচ্ছে, কোন কোন রাজ্যের অবস্থান কোথায়, ঠিক আছে। আর রিসেন্টলি আমাদের নতুন রাজ্য কোথায় হচ্ছিল, 2014 সালে তেলেঙ্গানা। তবে রিসেন্টলি বলতে দেখো 8 বছর হয়ে গেছে। তো তারপরেও তোমার এটা মাথায় রাখা দরকার যে আমাদের যে আগে কটা ছিল রাজ্য, 28টা, 29তম রাজ্য কোনটা আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড, তো সেটা হচ্ছে তোমার তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হলো, ঠিক আছে, 2014 সালে অমরাবতী হচ্ছে তার রাজধানী হচ্ছে, ঠিক আছে। তো এই যে যে জিনিসটা, এটা কিন্তু তোমার খেয়াল রাখা দরকার। তাহলে তেলেঙ্গানার অবস্থান কোথায়, অন্ধ্রপ্রদেশের ওখানে ভেঙে হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু তুমি খেয়াল রাখবে। আর প্রত্যেকটা রাজ্য এক্সাক্ট লোকেশন আর্নেস অবশ্যই মাথায় রাখবে, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে এবং আমাদের সাবজেক্টের সাথে রিলেটেড কিন্তু, ঠিক আছে। আর একটা একদম বেসিক জিনিস, তুমি যদি এটা নাও জানো যে আমাদের কোন রাজ্যের সাথে কোন রাজ্যের বর্ডার রয়েছে, কোন রাজ্যের অবস্থান কোথায়, এটা না জানলে সেটা খুবই খারাপ একটা সিচুয়েশন, ঠিক আছে। তো সেটা একটু অবশ্যই কিন্তু দেখে রাখবে ম্যাপটা, কারণ এটা তোমার খালি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স না, হিস্ট্রির জন্য কাজে লাগবে, হিস্ট্রি এক্সামের জন্য। ক্লিয়ার? তো আমি তার জন্য সেই হিসাবে একবারে বলছি যে তোমাদের আমাদের কোন কোন রাজ্যের অবস্থান কোন কোন জায়গায় রয়েছে, ধরো সীমানা কোন কোন জায়গার সাথে রয়েছে, ধরো বাংলাদেশের সাথে আমাদের সীমানা কোন কোন রাজ্যের সাথে ডাইরেক্ট রয়েছে, উত্তর পূর্ব ভারতের কোন কোন রাজ্যের সাথে, ঠিক আছে, সেটাও কিন্তু তোমার দেখা দরকার ডাইরেক্ট। তো সেটা, আচ্ছা দাঁড়াও, আমি এটা কি কাছে আনা যাবে, লাইট দেখাও যাচ্ছে না রে। তো এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। তো আর বেশি কাছে আনা যাবে না। তো এখানে তোমার যে নর্থ ইস্ট রয়েছে, ঠিক আছে, এখানে মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, এরপর দেখো আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই সকল রাজ্যগুলোর সাথে কিন্তু ডাইরেক্ট তোমার কানেকশন রয়েছে বাংলাদেশের আমাদের যে ম্যাপের, ঠিক আছে। তো এটা কিন্তু তোমার অবশ্যই ম্যাপটা তুমি নিজে করলেও বুঝতে পারবে যে এই জায়গায় কিন্তু আমাদের কোন কোন রাজ্যের সাথে আমাদের ডাইরেক্ট সীমানা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার তোমার। তারপরে নেপালের সীমানা কোন কোন রাজ্যের সাথে আছে, ভুটানের সীমানা কোন কোন রাজ্যের সাথে আছে, এই জিনিসটা কিন্তু তোমার এই এক্সামের জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো অনিশ আমি কি বললাম? তো এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা আমাদের হিস্ট্রির জন্য তোমার জন্য ইম্পর্টেন্ট হবে, আর পলিটিক্যাল সায়েন্সের জন্য। কিন্তু এটা একদম কিন্তু আলট্রা বেসিক জিনিস, কিন্তু তোমার এক্সামের জন্য, দুটো এক্সামের জন্য কিন্তু খুবই ক্রুশিয়াল জিনিস, ম্যাপ সম্পর্কে রিলেটেড। যদিও ম্যাপ ম্যাপ মানে যে ভূগোলে তা কিন্তু না, ম্যাপ মানে কিন্তু এখানে পলিটিক্যাল সায়েন্সের, কারণ সব আমাদের জিনিস এই সীমানার উপরে কিন্তু ডিপ্লোমাসি এগুলো জিনিসগুলো ডিপেন্ড করে, ঠিক আছে। ওই যে ভালো খাবার যেরকম ছিল না, চায়না যেরকম করে, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। ভালো খাবার নিশ্চয়ই পড়েছো কবিতা, আহ কার যেন লেখা, সুকুমার রায়ের লেখা বোধ হয়, ঠিক আছে। ভালো খাবার আরো কিছু জমা হয়ে তহবিলে থাকা চাই, সব থেকে ভালো খেতে গরিবের রক্ত, এরকম তোমার এই ছিল এগুলো। তো সেরকম তোমার চায়নার যে পলিসি, যত বেশি করে নতুন নতুন দেশগুলো আছে সব নিজে আন্ডারে আনো। 1948-এ তুমি যদি চায়নার এই দেখো ম্যাপ দেখো, এইটুকু একটা দেশ হচ্ছে বেসিক চায়না, ঠিক আছে। আশেপাশের দেশগুলো কন্ট্রোল করে করে নিজে আন্ডারে নিতে নিতে এত বড় হয়ে গেছে চায়না, ঠিক আছে। এইটুকু হচ্ছে দেশ। চায়না আর আমরা প্রায় একই টাইমে স্বাধীনতা হয়েছে। চায়না এখন কোথায় আর আমরা এখন কোথায়, ঠিক আছে। তো ইকোনমির ক্ষেত্রে আমি বলছি যে কত পাওয়ারফুল ইকোনমি হয়ে গেছে। আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি এখন এর। তো সেই সময় আমাদের অনেক অনেক এগোতে হবে, চায়না থেকে অনেক জিনিস শেখার আছে। মার্কেটে গেলে তুমি চাইনিজ ফোন ছাড়া কিছুই পাবে না, কম খরচে সুষম খাদ্য দিচ্ছে,
তো সেটা লোকজন কিনছে, কারণ আমরা হচ্ছে তোমার এক্সেসিভ প্রাইস সেন্সিটিভ মার্কেট হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। তো এইখানে হচ্ছে লোকজন, ধরো তুমি যদি 10 টাকা ওই রাস্তা পার হয়ে যদি 10 টাকায় কম দামি জিনিসটা পাচ্ছি, ও মরে যেতে পারে এই রাস্তা পার হতে, ও ঠিক আছে কোনো চাপ নেই, 10 টাকা কমে তো পাচ্ছি। এই হচ্ছে মেন্টালিটি আমাদের, যে আমার জীবন চলে যা কোনো চাপ নেই, কিন্তু মানে ছাড় যেখানে আছে, রেট কম নিচ্ছে, সেখানে আমরা দৌড়ে যাবো। তো এইরকম প্রাইস সেন্সিটিভ যে মার্কেটে, তো সেই জন্য চায়না পুরোপুরি ধরে নিয়েছে না। তো এই জন্য দেখো, আমি সিম্পলি আমি মোবাইলের কথা বলছি, যে খালি তুমি ভাবো যে 2014-15 সালে ইন্ডিয়ান কতগুলো মোবাইল কোম্পানি ছিল, আর সেই কোম্পানি এখন কোথায়, সব চায়না খেয়ে নিয়েছে। তো এই যে জিনিসগুলো কিন্তু তোমার এই মার্কেট স্ট্র্যাটেজিতে খেয়াল রাখা দরকার। যাই হোক, আমি ইকোনমি দিকে ঢুকে যাচ্ছিলাম, ইকোনমি পার্টে, তো আবার পলিটিক্যাল সায়েন্সের দিকে আসি। তো এই জিনিসগুলো কিন্তু তোমার একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, যে বিচার ব্যবস্থা বললাম, আমরা শাসন ব্যবস্থা বললাম, রাজনৈতিক তত্ত্ব বললাম, ওকে, সরকারের যে বিভিন্ন বিভাগগুলো আছে সেটা দেখলে ফার্স্ট আমরা দেখি আন্তর্জাতিক সম্পর্ক, ঠিক আছে। আন্তর্জাতিক সম্পর্ক যে চ্যাপ্টারটা রয়েছে, রিসেন্টলি কোন কোন দেশের সাথে আমাদের কি কি ডিল হচ্ছে, এটা একটু দেখে নিও, ঠিক আছে। রিসেন্ট 1 ইয়ারে আর্নেস, ঠিক আছে, গুগলে এটা কিন্তু সার্চ করে নেবে। এটা তুমি সবসময়, মানে এটা তো বই তো পাবে না, তুমি একটু গুগলে দেখলে যে রিসেন্ট 1 ইয়ারে কোন কোন দেশের সাথে আমাদের কি কি চুক্তিটা হয়েছে, ঠিক আছে। এটা তুমি এক্সামের জন্য একটু দেখে নিলে, বুঝতে পারছো। কারণ এই যে দেখো, আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, এই সম্পর্ক, এই চ্যাপ্টারের সাথে এই জিনিসটা কিন্তু খুবই তোমার ভাইটাল হয়ে যাবে। এই আন্তর্জাতিক সম্পর্ক মানে কি, কোনো একটা অন্য দেশের সাথে আমাদের কি ধরনের রিলেশন রয়েছে, আমরা কি কিভাবে ডিল করছি, যে আমাদের ইকোনমিক্যালে আমাদের কতটা হেল্পফুল হচ্ছে, সেটা সেই জিনিসটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমার এইখানে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। তারপর আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, আন্তর্জাতিক পাঠের প্রয়োজনীয়তা কি, তো মানে বেসিক্যালি এখানে জাতীয় স্বার্থ কাকে বলে। জাতীয় স্বার্থ মানে হচ্ছে আমার ইন্টারেস্ট, মানে রাষ্ট্রের ইন্টারেস্ট, ঠিক আছে। যেটা তারপরে যে তোমার আমাদের আচার্য চাণক্যের যে কোটেশন, যে তোমার ডিপ্লোমাসিতে পার্মানেন্ট ফ্রেন্ড বা পার্মানেন্ট এনিমি বলে কোনো কিছু নেই, মানে কূটনীতিতে পার্মানেন্ট ইন্টারেস্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং তার উপরে সবকিছু আলটিমেটলি ডিপেন্ড করে, ঠিক আছে। তো আবার দেখো, যেহেতু ওয়েস্টার্ন হিস্টোরিয়ানরা বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কাররা এইসব জিনিস, ঠিক আছে, তো 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 তার জন্য কৌটিল্যকে ইন্ডিয়ার মেকিয়াভেলি বলা হয়, ঠিক আছে। তো এটা তোমার টার্মটা মনে রাখবে, কিন্তু ওই যেহেতু আমাদের কলোনিয়াল হ্যাংওভারের জন্য সেই ব্যাপারটা রয়েছে, যেগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। তো তাও তুমি এই টার্মটা মনে রাখা দরকার, যে একে চাণক্যকে তোমার ভারতের মেকিয়াভেলি বলা হয়, ঠিক আছে। তো এই টার্মটা খেয়াল রাখলে, কিন্তু যদিও মেকিয়াভেলি থেকে হাজার হাজার গুণ বড় তোমার চাণক্য, ঠিক আছে, তক্ষশিলা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, ঠিক আছে, এবং স্টুডেন্ট এবং প্রফেসরও সেই তক্ষশিলা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের ফার্স্ট ইউনিভার্সিটি যেটা। তো তক্ষশিলা ইউনিভার্সিটি এখন কোথায়, পাকিস্তানের মধ্যে এখন রয়েছে। মানে তুমি যদি এখন কারেক্ট লোকেশনটা বলো, তাহলে সেখানে রয়েছে। তো এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার তোমার। ওকে, তারপর তোমার দেখো বিশ্বায়নের কথা বলছে, তো বিশ্বায়নের মানে হচ্ছে তোমার গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশন জিনিসটা কি, কবে থেকে হচ্ছে, এলপিজি মডেল যেটা, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্রুশিয়াল, এবার এক্সামের জন্য কিন্তু আসতে পারে, কারণ এই বছরই কিন্তু তোমার 30 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। আর্নেশ, বুঝতে পারছো, এলপিজি মডেল আমরা নিয়েছি। মানে মনমোহন সিং যখন তোমার ফিনান্স মিনিস্টার ছিল আমাদের, ফিনান্স মিনিস্টার মানে কি, অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী যখন ছিল তোমার 91 সালের দিকে, তখন কিন্তু এইটা তোমার নেওয়া হয়েছিল। তোমার এই যে এলপিজি মডেল মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তারপরে আমাদের মার্কেট পুরো খুলে দেয়, ঠিক আছে। যেগুলো নিয়ে কিন্তু দেখো আমরা অলরেডি কিন্তু ডিসকাস করেছি, ওই যেটা তোমার যতই টাকা থাকুক, তুমি বাড়ি বসে ল্যাম্বরগিনি হারিকেন কিনতে পারবে না, কারণ সেটা মার্কেটিং ইন্ডিয়াতে ঢুকতেই দিতে না, বলেন কোম্পানি। কিন্তু এখন তার ফলে যখনই খুলে দিল মার্কেট, সাথে সাথে ল্যাম্বরগিনি হারিকেন তুমি কিনতে পারছো, ফারারি কিনতে পারছো, ঠিক আছে, ক্যাডিলাক কিনতে পারছো। তো সেই ব্যাপারটা রয়েছে। তো আমি গাড়ির উদাহরণ তোমাকে সেই হিসেবে দিচ্ছি। তো ট্যাক্স দিয়ে কিনতে হচ্ছে, সেটা আলাদা কথা, যে আমাদের হাইপার লেভেলে ট্যাক্স দিতে হয়, এক্সেসিভ সেস দিতে হয়, ঠিক আছে, সেটা আলাদা কথা। কারণ এটা তো আমাদের ইউআই না, যে সবই তোমার ফ্রি থাকলো, মানে ট্যাক্স ফ্রি কান্ট্রি, তা তো না। ইউএই মানে কি, ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে। তো আমাদের তো ইউএই দেশ না, ওর জন্য আমাদের প্রচুর পরিমাণে ট্যাক্স পড়ে, কিন্তু মানে বেসিক্যালি গাড়ির যা দাম, তো তার ডাবল হচ্ছে তোমার ট্যাক্স করে একটা পড়ে। কারণ তুমি খালি ল্যাম্বরগিনি তুমি খালি একটু দাম দেখবে, সেটা অরিজিনাল যা দাম, আর ট্যাক্স দিয়ে আমাদের যা দাম পড়ে তার ডাবল হয়ে যায়, ঠিক আছে। তাও তো আমাদের ঠিক আছে, তুমি খালি সিঙ্গাপুর হচ্ছে তোমার সব থেকে বেশি ট্যাক্সফুল কান্ট্রি, এটা কিন্তু জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। মানে সারা পৃথিবীর মধ্যে তুমি যদি এই যে লাক্সারি আইটেম বা এই যে সকল ভেহিকেলে তুমি যদি ট্যাক্স দেখো, এক্সেসিভ ট্যাক্স লাগে হচ্ছে তোমার সিঙ্গাপুরে। মানে তোমার সিঙ্গাপুরে তোমার টয়োটার যা দাম হয়, তাতে তোমার কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে, বিএমডব্লিউ পাওয়া যাবে। আর বিএমডব্লিউর যা দাম ওখানে, তাতে আমাদের এই ল্যাম্বরগিনি হারিকেন 2-3 খানা হয়ে যাবে আমাদের দেশে। তো এরকম হচ্ছে দাম, মানে এত এক্সেসিভ ট্যাক্স ওখানে দিতে হয়। তো তার জন্য ওখানে প্রাইভেট কার খুব কম লোকজন ইউজ করে, মানে এরকম যেগুলো হাইপার কার ইউজ করতে পারে না। তো
এতগুলো আমার বলার কি কারণ, যে জিনিসটা যে পৃথিবীর মধ্যে কোন ট্যাক্স সব থেকে বেশি আছে এখানে, সিঙ্গাপুরে তোমার ভেহিকেলের উপরে। এই কান্ট্রির নামটা খেয়াল রাখার জন্য আমি বলছি। বেশ, ওকে। তারপর পররাষ্ট্রনীতির মধ্যে যেগুলো দেখো, যেটা আসে পররাষ্ট্রনীতির মধ্যে, পরের রাষ্ট্র মানে পার্শ্ববর্তী রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র হোক, অন্য রাষ্ট্র হোক, তার সাথে রিলেশনে রাখার জন্য আমাদের যে নীতি গ্রহণ করছি সেটা হচ্ছে তোমার পররাষ্ট্রনীতি। সিম্পল ওয়ার্ডে সিম্পল ওয়েতে বুঝবে, তাহলে জিনিসগুলো বেশি তোমার মনে থাকবে। ঠিক আছে, এই পররাষ্ট্রনীতিগুলো বৈশিষ্ট্য কি, আর ভারত আর সার্কের মধ্যে রিলেশন কি। তো সার্ক যেটা এখন যেটা বলা হচ্ছে, দেখো যে রিসেন্টলি সার্ককে রিভাইভ করার কথা সেই হিসাবে বলা হচ্ছে। কারণ দেখো, স্যারকে রিভাইভ করার কথা কেন বলা হচ্ছে, যেরকম আমরা গেমে রিভাইভ করি না এক একজনকে গেমসে, তো সেরকম এখানে এই গেমস মানে রিভাইভ করার কথা বলা হচ্ছে, যে যাতে এই যে যে এরিয়া রয়েছে, যে সাউথ এশিয়া, ঠিক আছে, এই সাউথ এশিয়ার যে এলাকা, মানে এই যে ধরো পাকিস্তান রয়েছে, বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, তোমার শ্রীলঙ্কা, এইখানে যাতে অবস্থা আস্তে আস্তে ভালো হয়। কারণ তুমি দেখবে, খালি তুমি রিসেন্টলি নিউজ করলে দেখলেই বুঝতে পারছো যে শ্রীলঙ্কার জিনিসপত্রের কি পরিমাণে দাম। ঠিক আছে, ক্রাইসিসে চলছে, পাকিস্তান অলরেডি বিক্রি হয়ে গেছে, শ্রীলঙ্কাও তাই। বাংলাদেশ অলরেডি IMF এর কাছে টাকা পয়সা চাওয়া শুরু করে দিয়েছে, যে আমি ঋণ না দিলে আমরা বাঁচতে পারছি না, কারণ ফরেন রিজার্ভ তাদের শেষ মাত্র $7 বিলিয়ন আছে। ঠিক আছে, তো $7 বিলিয়ন ছিল, এখন আরো ডাউনফল হয়ে গেছে, খুব বাজে অবস্থা। ঠিক আছে, তো এরপরে খালি আমাদের হেল্পফুল মানে খুব স্ট্রং পজিশনে আছে হচ্ছে ভারত। তো এইখানে যাতে তোমার চায়নার প্রতিপত্তি না বাড়তে পারে, তো তার জন্য সেখানে স্টেপ নেওয়া দরকার। তো এই জন্য সার্কের উন্নয়ন কিন্তু এখন রিসেন্টলি দরকার। তো এই সিচুয়েশনে তোমার সার্ক রিলেটেড কোশ্চেন কিন্তু আসতে পারে, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। কোথায়? এই দেখো, পররাষ্ট্রনীতি সিলেবাসে, ঠিক আছে, চ্যাপ্টার 3-তে। এই জন্যই আমি এতক্ষণ ধরে সার্কের কথা আমরা এগুলো বলছি। ব্যাকগ্রাউন্ড আমি কেন বললাম, এই কারণের জন্য। তো সার্কের তোমার কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা দরকার, কবে স্থাপিত হয়েছে, কোন কোন দেশে, কোথায় হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়েছে 1981, সেই টাইপের দিকে। আস্তে আস্তে বহু বছর ধরে তোমার সার্কের, এখন তো অধিবেশন চলছে না, কিসের জন্য? পাকিস্তানের সাথে রিলেশনের জন্য। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো, সার্কের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো, কোন কোন দেশ সদস্য রাষ্ট্র, এই জিনিসগুলো কিন্তু খেলা মানে দেখা তোমার দরকার। আনিস, বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে না পারলে বলো। এইভাবে হচ্ছে জিনিসগুলো কানেক্ট করতে হয়, সেই হিসেবে কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। এইভাবে জিনিসগুলো কানেক্ট করে যখন মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার সেই হিসাবে সুবিধা হবে। ওকে, তো সেই জিনিসটা গেল। তো এইভাবে কিন্তু সার্ক সহ আসিয়ানটাও দেখবে। ঠিক আছে, আসিয়ান কবে তৈরি হচ্ছে, আসিয়ানের সদস্য দেশগুলো কিন্তু কি, আসিয়ানের সাথে আমাদের কি কি ডিল আছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু তোমার খেয়াল রাখা দরকার। ইন্দোনেশিয়ার সাথে আমাদের কি কি থাকলো ডিল, মালয়েশিয়ার সাথে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দেখবে। আসিয়ানের সাথে আমাদের ডিলের কথা বলা হচ্ছে, বা ফ্রি ট্রেড এরিয়া জন্য আমরা কি কি স্টেপ নিচ্ছি, সেগুলো কিন্তু একটু দেখা দরকার। এগুলো কিন্তু আমি বাইরের কিছু কোশ্চেন বলছি না, এগুলো সবই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। কোথায়? 3rd চ্যাপ্টারে কিন্তু এগুলো রয়েছে। ঠিক আছে, তারপরে এই জোট নিরপেক্ষ আন্দোলন, দ্বিমেরুকন্দিকতা কি। ঠিক আছে, জোট নিরপেক্ষ আন্দোলন মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন, কারো আন্ডারে আমি যাব না, আমি একা স্বাধীন, আমি যা করবো তাই, আমি ডন। ডন না মানে আমি যা করব আমার স্টাইলে করবো, আমি কারো কথা শুনবো না। এই জন্য হচ্ছে তোমার জোট নিরপেক্ষ নীতি শুরু হয়েছিল। তো জোট নিরপেক্ষ নীতি, তারপরে সেই জন্য নতুন নতুন আরো যে সকল দেশগুলো সবে স্বাধীন হয়েছে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, তো তারাও ভাবে যে এমনি আমাদের এত ছয় ছয় বছর ধরে শুষে নিয়েছে সব কিছু, আর বাকি নেই। তারপর যদি আমরা এখন এরকম পার্টি এদিকে ওরিয়েন্টেড করতে যাই, মানে হয় US এর দিকে যাই বা রাশিয়ার দিকে যাই, তো মানে সোভিয়েত ইউনিয়নের দিকে যাই, তাহলে অবস্থা আরো খারাপ হবে। তো তার জন্য আমি তোমার দিকেও যাবো না, তোমার দিকেও যাবো না, আমি আলাদা নিরপেক্ষ হয়ে কাজ করবো। তো তাহলে এই যে নতুন একটা স্কিম খুলেছি, মানে জোট নিরপেক্ষ নীতি আমরা খুলেছি, তো চলো চলে এসো। এই জন্য হচ্ছে এই ছোট ছোট যে সকল দেশগুলো আস্তে আস্তে দেখবি জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন মুভমেন্টে প্রচুর পরিমাণে কান্ট্রি গুলো রয়েছে। ওই টাইমে সবাই একসাথে স্বাধীনতা পাচ্ছে। আর এমনি বেসিক্যালি ভিখিরির মতো অবস্থা সেই টাইমে সারা এই সকল দেশগুলো, কারণ যেহেতু লুটে পুটে খেয়েছে ব্রিটেন আর তোমার ফ্রান্স। ঠিক আছে, তো এই জন্য তারা হচ্ছে নিজস্ব করে এই জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করে, এবং আস্তে আস্তে সেটা উপরের দিকে যায়। তো এখন যদিও জোট নিরপেক্ষ আন্দোলন ভ্যালুলেস হয়ে গেছে, কারণ ন্যামের এখন অতটা তৎপর এখন নেই। কারণ সেই জিনিসটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। আর আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন ন্যামের এগেইনস্টে গিয়ে কিন্তু নিজেদের স্বার্থ যেখানে দরকার, আমরা সেই সময় মাঝে মাঝে আমরা রাশিয়ার দিকেও ঘেঁষছি, আবার মাঝে মাঝে
মার্কিন যুক্তরাষ্ট্র দিকে করছে, মানে সেটা আমাদের সম্পূর্ণ আমাদের নিজেদের স্বার্থের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, দেখো তোমার রাশিয়া ইউক্রেন ওয়ারে আমরা কিন্তু সবসময় রাশিয়ার দিকেই ছিলাম, ওয়েস্টার্নের ইনফ্লুয়েন্স থাকা সত্ত্বেও। ওয়েস্টার্ন মিডিয়া সবসময় আমাদের এগেনস্টে বলছিল যে আমরা কেন কিছু আলোচনা করছি না, ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু, কারণ কি, আমরা রাশিয়াকে হেল্প করেছি। হিস্ট্রিতে দেখলে তুমি বুঝতে পারবে, এটা নিয়ে আমি অলরেডি ডিটেলসে ভিডিও করেছি যে আমরা কেন রাশিয়া ইউক্রেন অনেক শুধু কেন আমরা রাশিয়াকে সাপোর্ট করছি। আর এটা নিয়ে আমি ভিডিও করেছি। আর তাছাড়া দেখবে যে গত 30 বছর ধরে ইউক্রেন আমাদের কি কি ভাবে ধোকা দিয়েছে, এটা নিয়ে আমি ভিডিও করেছি। যদি দেখে না থাকো, ভিডিওটা দেখো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারে আমরা রাশিয়ার পক্ষে রয়েছি। ঠিক আছে, ওই ভিডিওটা দেখে আমি টু দা পয়েন্টে পয়েন্ট ধরে ধরে আমি কিন্তু দেখিয়েছিলাম, ওটা দেখে বুঝতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার, যে কারণ সবকিছু ইন্টারন্যাশনাল পলিটিক্সে সব টু দা পয়েন্টে সবাই আমরা হিস্ট্রি ধরে রাখি, যে কবে কোন খারাপ সময় আমাকে হেল্প করেছে আর খারাপ সময় আমাকে কে আমার এগেনস্টে গেছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ রিলেশনে আমার হিউম্যান রিলেশনশিপ হিসেবে যেরকম সিচুয়েশন, এখানেও তাই, ফরেন পলিসি বলো বা এখানেও তাই। তো সেই জিনিসটা এভাবে মাথায় রাখা দরকার। তো টাইম টেস্টেড ফেড হচ্ছে তারা। আর তারপর আমাদের যেখানে ইন্টারেস্ট আছে তোমার সেই জিনিসটা তো দেখতে হবে। আর রিসেন্টলি নতুন নতুন অনেক জিনিসগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে, তো তার উপর বেস করে সেই জিনিসটা আমাদের কিন্তু দেখতে হবে। তো আমি অত ডিটেলসে যাচ্ছি না, তোমার সিলেবাসে যেটুকু আছে আমি তার উপর বেস করেই বলছি। আর আমি কারেন্ট টপিকের সাথে রিয়েলাইজ করে, কারণ যেটা তুমি এই যে দেখো জিস যেটা আছে স্ট্যাটিক পোর্শন, এটাকে হচ্ছে তোমার বইতে যেটা আছে সেটাকে স্ট্যাটিক পোর্শন বলে। স্ট্যাটিক পোর্শনে তুমি এখানে বারবার বারবার পড়লে পেরে যাবে, কিন্তু আমি এই যে যেগুলো বলছি এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেটেড। যে কোনো জায়গায় কোনো কোনো কোশ্চেন এলে তোমার যাতে কোনো প্রবলেম না হয়, যে স্ট্যাটিক পোর্শনও তুমি তাহলে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেটা আসে তাও তুমি পারো, তোমার যাতে আর কোনো প্রবলেম না হয়। তো সেই জিনিসটা কিন্তু এইভাবে দেখা দরকার। তো এখানে ওইভাবে তোমার যে পররাষ্ট্রনীতি কিন্তু এভাবে কাজ করে। ঠিক আছে, তো পররাষ্ট্রনীতির মধ্যে কিন্তু এই যে আহ অনেক কিছু জিনিসগুলো রয়েছে তোমার, দেখো এই যে যেরকম দেখো হেজিমনি রয়েছে, ACGEMONY, হেজিমনি, ডিপ্লোম্যাসি, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ডিপ্লোম্যাসি, হেজিমনি, ঠিক আছে, এই যে যে জিনিস। তারপরে ফরেন পলিসি, FOREIGL, ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ভাইটাল, একটার সাথে আরেকটা খুবই কোরিলেটেড। ঠিক আছে, হেজিমনি মানে কি, আধিপত্য, মানে আমি যা বলবো সেই হিসাবে তোমাকে কাজ করবে। ঠিক আছে, বা অন্য কেউ কাজ করবে বা কোনো দেশও কাজ করবে, এটাও যে সে ডিপেন্ড করে, তো সেটাকেও তোমার হেজিমনি সেই হিসাবে বলা হয়ে থাকে। ঠিক আছে, তো তারপরে দেখো ডিপ্লোম্যাসি মানে কি, কূটনীতি, কোনো একটা দেশের সাথে কোনো একটা দেশের রিলেশন কিভাবে হবে এবং সেটা কোন কোন ভাবে তারা কাজ চালাবে, তো সেই জিনিসগুলো এর সাথে কিন্তু খুবই ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ফরেন পলিসি মানে কি তোমার পররাষ্ট্রনীতি, মানে পরের দেশের সাথে, মানে অন্য দেশের সাথে কিভাবে আমরা রিলেশন করব, তো সেই হিসাবে এই জিনিসটা কিন্তু খেয়াল করে যে ফরেন পলিসি কি কিভাবে চলবে কোনো একটা দেশের সাথে। যেরকম ধরো এই যে বাংলাদেশের সাথে আমাদের রিলেশন কি, বা পাকিস্তানের সাথে আমাদের রিলেশন কি, বা কিভাবে চলা উচিত, বা ইউএস এর সাথে বা রাশিয়ার সাথে আমাদের কি কিভাবে রিলেশন গুলো থাকা উচিত, তো সেই হিসাবে যে জিনিসটা তোমার ক্রিয়েট করে সেটা হচ্ছে তোমার ফরেন পলিসি বলে। আর ডিপ্লোম্যাসি হচ্ছে তোমার কূটনীতি। ডিপ্লোম্যাসি মানে হচ্ছে তুমি আমি আমার যে স্বার্থ আছে সেটা আমি যাতে যেভাবে হোক সেটা আমি পূরণ করে নেব, বিভিন্ন ভাবে হোক। তো সেই জিনিসটাকে তোমার কিন্তু ডিপ্লোমেসি বা কূটনীতি বলা হয়। ঠিক আছে, তুমি নিশ্চয়ই মহাভারত দেখেছো তাই না? মহাভারত যেটা সিরিয়াল হিসেবে যেটা হয়, তো তাহলে সেই হিসেবে তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি শকুনি মামা কিভাবে কাজ করতো, ঠিক আছে, বা ভগবান কৃষ্ণ কিভাবে স্টেপ গুলো নিত। ঠিক আছে, তো সেই যে যে জিনিসগুলো এগুলো কিন্তু তোমার কিভাবে কাজ করছে, তোমার ডিপ্লোমেসি মানে কূটনীতি হিসাবে, এটা কিন্তু একটা অঙ্গ তোমার ফরেন পলিসির। ঠিক আছে, মানে কি ফরেন পলিসি মানে হচ্ছে তোমার এই যে বিদেশ নীতির এক একটা কিন্তু অঙ্গ এটা। ঠিক আছে, আর হেজিমনি মানে কি, আধিপত্য। হ্যাঁ, সেটা কি করে কাজ করে, যেরকম ধরো মার্কিন যুক্তরাষ্ট্র এখন শ্রীলঙ্কাকে বললো যে আমি তোমাকে এই যে $500 মিলিয়ন দিচ্ছি, এই টাকা দিয়ে তুমি এই এই জায়গায় এই কাজগুলো করবে। শ্রীলঙ্কা যেহেতু এখন কিছু করার নেই, তাহলে সেটা সে করতে বাধ্য। তো সেটাকে সে ইউএস এর কথায় সেটা করছে। তো সেই যে যে কথায় সেটা করছে, যেহেতু এই যে যে কাজটা করছে সেটা হচ্ছে তোমার হেজিমন হিসেবে, মানে ইউএস এর যে আধিপত্য। ঠিক আছে, তো তার জন্যই সেই জিনিসটা করা হচ্ছে বা সে করতে বাধ্য হচ্ছে বা করছে সে শ্রীলঙ্কা। ঠিক আছে, তো সেটাকে হচ্ছে তোমার হেজিমনি বলে। তো এই হচ্ছে এই যে টার্ম গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্ম, খুবই ক্রুশিয়াল টার্ম। এগুলো কোথায় পেয়ে যাবে, এগুলো কোথায় রয়েছে, পররাষ্ট্রনীতি চ্যাপ্টারে কিন্তু এগুলো রয়েছে। আনিস, বুঝতে পারছো আমি কি কি বলছি? তো এইভাবে সিম্পল হচ্ছে জিনিসগুলো দেখো, তাহলে তোমার টু দা পয়েন্টে মাথায় থাকবে। খুব বেশি হাইফাই লেভেলে বুঝতে গেলে প্রবলেম, কারণ এখন অত হাইফাই লেভেলে তোমার দরকার নেই না, যেহেতু স্কুল প্যাটার্নের এক্সামের হবে, তো তার জন্য আর অতটা ডেপথে যাওয়ার দরকার নেই। যে যে টার্ম গুলো বললাম এই টার্ম গুলোর মানেটা তুমি যখনই খেয়াল থাকবে, তো তাহলে এর সাথে রিলেটেড যে কোয়েশ্চেন গুলো তুমি তাহলে আর সব পেরে যাবে, কোনো আর প্রবলেম হবে না। ঠিক আছে, তো সেই হিসাবে তুমি কিন্তু করতে পারো। বুঝতে পারছো আনিস আমি কি বললাম?
বুঝতে না পারলে সাথে সাথে বলবে কিন্তু, ঠিক আছে? কারণ আমি যতটা সম্ভব সিম্পল ওয়েতে বলছি, কিন্তু তারপরেও তোমার যদি তাও বুঝতে প্রবলেম হয় কোনো টপিকে বা কোনো বিষয় বা কোনো টার্মের সাথে সাথে বলবে, কারণ এই যে জিনিসগুলো হচ্ছে দেখো টার্মের উপর ডিপেন্ড করে যে কোন কোন টার্মটার কি মান। ঠিক আছে, তো বাংলা না যে আমি সবই ছোটবেলা দিয়ে পড়েছি, ও অনেও যা আছে ক্লাসেও তাই সেই একই, তা তো না। আমাদের কারণ এখনো সাবজেক্টের ওয়াইজ বিভিন্ন আহ, তোমার এ থাকে, মানে সাবজেক্ট ওয়াইজ তোমার বিভিন্ন টাইপের তোমার টার্ম গুলো থাকে। ঠিক আছে, যে পলিটিক্যাল সায়েন্স রিলেটেড বিভিন্ন টার্ম, ও হো হো, যেটা আমি তোমাকে মনে হয় আগের দিনও দেখিয়েছি। তো পলিটিক্যাল সায়েন্সের হায়ার স্টাডিজ এর জন্য যে বইটা, তুমি এটা কিন্তু দেখতে পারো, যে শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের যে সকল কঠিন কঠিন টার্ম আছে, তো সেই টার্ম গুলো সিম্পল ওয়েতে এই যে পলিটিক্যাল সায়েন্সের টার্মের ডিকশনারি। ঠিক আছে, এটা কোথায় পেয়ে যাবে? সংস্কৃত কলেজের পাশে যে রাজ্য পুস্তকালয় আছে, মানে সংস্কৃত কলেজ মানে তো তুমি কলেজ স্কোয়ার তো চেনো না? কলেজ স্কোয়ারের পাশে তুমি দেখবে সংস্কৃত কলেজ রয়েছে। সংস্কৃত কলেজের একদম পাশে হচ্ছে তোমার এই পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তকালয় রয়েছে। তো সেইখানে যাবে এই রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা, এই যে যে মানে সোজা কথায় রাষ্ট্রবিজ্ঞানের ডিকশনারি, মানে বাংলায় ইংলিশ টু বেঙ্গলি আর কি, এটা তুমি কিন্তু পেয়ে যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কাউন্সিল ফর পলিটিক্যাল স্টাডিজ থেকে বের করে। ঠিক আছে, যদি এই যে, ঠিক আছে, আমি তার জন্য তোমাকে দেখিয়ে রাখলাম। এটা কিন্তু খুবই কাজে দেবে তোমার, ধরো তুমি যদি এখানে পড়তে যাও তো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ো, তো তাহলে এই টার্মটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে, মানে এই বইটা সিম্পল হতে যত আলাদা আলাদা টার্ম আছে। ঠিক আছে, কারণ দেখো সাবজেক্ট ওয়াইজ কিছু কিছু টার্ম থাকে, তো সেই সেই জিনিসগুলো সেইভাবে মাথায় রেখে এবং তার সাথে এই তার মানে কি বোঝাচ্ছে সেই জিনিসগুলো ভাবে মাথায় রাখতে হয়। তো তার সাথে এটা কিন্তু এভাবে রিলেটেড, তো তার জন্য এটা তুমি দেখতে পারো এইভাবে, তাহলে সেটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে। ওকে, তো এই হচ্ছে যে জিনিসগুলো, এগুলো কিন্তু তোমার এইভাবে খেয়াল রাখা দরকার। এরপরে দেখো, পররাষ্ট্রনীতি গেলাম, আমরা জাতিপুঞ্জ সমৃদ্ধ জাতিপুঞ্জ গেল, আন্তর্জাতিক সম্পর্ক গেল, আর কয়েকটি প্রধান যে সকল রাজনৈতিক তত্ত্ব, সেই রাজনৈতিক তত্ত্ব তো আমরা করলাম। ঠিক আছে, যে রাজনৈতিক তত্ত্বের মধ্যে এই যে তোমার যে কোন কোন তত্ত্বগুলো কবে আসছে, কবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, স্টার্টিং কবে কোন দেশ থেকে হচ্ছে, কোন কোন ফেমাস পলিটিক্যাল থিঙ্কার তার সাথে রিলেটেড রয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে কোন কোন পলিটিক্যাল সায়েন্টিস্টেরা কোন কোন তোমার কোটেশনটা বলেছে, এবং এটা কিন্তু একটু বারবার রিভিশন দেবে। ঠিক আছে, তাহলে মানে কিন্তু মনে থাকবে না তোমার। বুঝতে পারছো আর্নেস্ট, যে ধরো কোন কোন পলিটিক্যাল, ধরো উদারনৈতিক মতবাদের সাথে উদারনৈতিক মতবাদ মানে মানে তোমার লিবারাল যে থিওরি, লিবারাল থিওরির সাথে রিলেটেড কোন কোন পলিটিক্যাল থিঙ্কার রয়েছে, তারা কবে কবে কোন দেশ থেকে আসছে, কি কি বই তারা বের করেছে, তাদের কোটেশন কি, এই জিনিসগুলো কিন্তু বারবার বারবার পড়তে হবে, মাথায় রাখতে হবে। তারপর তোমার দেখো উদারনৈতিক গেল, মার্ক্সবাদ আসছে, ঠিক আছে, গান্ধীবাদ আসছে, তো এইখানে তোমার মডার্নিজম আসছে, তো সেই জিনিসগুলো কবে থেকে আসছে, কোন কোন রাইটার তার সাথে রিলেটেড, তারা কি কি বই তৈরি করেছে মানে লিখেছেন, কবে সেগুলো পাবলিশড হয়েছে, এই জিনিসগুলো কোথায় আছে, এই বইয়ের মধ্যেই কিন্তু আছে, যেগুলো কিন্তু আমরা ডিটেলস আগে থেকে করেছি। তো সেটা তোমার আবার একটু রিভিশন দেওয়া দরকার, কারণ তোমার এখানে এক্সামে কিন্তু যেরকম ডাইরেক্ট দিয়ে দেবে। ওই যে যেটা আমি দেখালাম, ওই যে প্রিন্স কে লিখেছে, ঠিক আছে, মনে আছে একটু আগে আমি দেখালাম যে ম্যাকিয়াভেলি লিখেছে, তো তোমার সেই হিসাবে থাকবে যে প্রিন্স কে লিখেছে এরকম, বা তাহলে এরকম পলিটিক্যাল থিঙ্কার কোন কোনরা কবে কি কি লিখেছে, কোন কোন বই লিখেছে, তো সেই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এইভাবে কিন্তু করবে, এইভাবে রিভিশন গুলো দাও, এইভাবে রিভিশন গুলো দেওয়া দরকার, তাহলে। আর ধরো তুমি এখন ধরো দেখে দেখেও লেখো, কোনো প্রবলেম নেই, জিনিসগুলো দেখে দেখে লেখো যাতে তোমার ওই জিনিসগুলো খেয়াল থাকে। বুঝতে পারছো? যখন তুমি এই জিনিসগুলো খেয়াল রাখতে পারবে, তো তখন সেগুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, যে হ্যাঁ তোমার আইডিয়া গুলো খেয়াল থাকবে, যে এই পলিটিক্যাল থিঙ্কার এই টাইমে এসেছিল, এই দেশ থেকে এসেছিল, এই এই বই লিখেছে, এই সিটিতে জন্ম, এই এই জিনিসগুলো, তার এই ফেমাস হচ্ছে, এই কোটেশন রয়েছে। ঠিক আছে, তখন যেহেতু তুমি যখনই সেটা মাথায় রাখবে, তখন তোমার জন্য সেটা বেশি হেল্পফুল হবে, যে হ্যাঁ এই জিনিসটা আমার এভাবে খেয়াল রাখা দরকার, আমার মাথায় রাখতে হবে এই এই কোটেশনের থেকে যে জিনিসগুলো আমার রয়েছে। ঠিক আছে, তারপর তোমার যে আচ্ছা, এই হচ্ছে তোমার মোটামুটি চ্যাপ্টার গুলো সব আসছে এইভাবে। ভারতীয় শাসন বিভাগ তো আমরা বললাম, ওই যে রাজ্যসভা লোকসভার সাথে রিলেটেড যেটা গেল। তারপর তোমার ভারতীয় আইনসভা আসছে, আইনসভায় তোমার হুম যে তোমার রাজ্য আইনসভা রয়েছে, লোকসভা রাজ্যসভা পার্লামেন্ট সম্পর্কে রয়েছে। আর ভারতীয় শাসন বিভাগে তোমার এই যে রাষ্ট্রপতি রয়েছে, রাষ্ট্রপতি সম্পর্কে আমরা বলেছি। তারপর রাষ্ট্রপতি ব্যাকগ্রাউন্ড, মন্ত্রী পরিষদ, আচ্ছা রাজ্যপাল, এই যে আচ্ছা পশ্চিমবঙ্গে এখন রাজ্যপাল কে আছে, ঠিক আছে, তো সেই জিনিসটা একটু তোমার কি তো দেখা দরকার। আর রাজ্যপাল কিভাবে নির্বাচিত হয়, রাজ্যপালের আন্ডারে কে থাকে, তো রাজ্যপাল আহ কার আন্ডারে থাকে, রাষ্ট্রপতির আন্ডারে। ঠিক আছে, তো সেই যে জিনিসগুলো মানে রাজ্যপালের আগে একটু ব্যাকগ্রাউন্ড, কারণ রাষ্ট্রপতি
বিভিন্ন রাজ্যের রাজ্যপাল কিন্তু বিভিন্ন সময় আমাদের কারেন্ট নিউজে কিন্তু প্রচুর ছিল। ঠিক আছে, তো রাজ্যপাল রিলেটেড যে জিনিসগুলো সেগুলো একটু তুমি এই চ্যাপ্টার ওয়াইজ মানে এই যে যে তোমার 7 চ্যাপ্টার আছে, এই 7 চ্যাপ্টার একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার একটু মাথায় থাকবে যে এখানে রাজ্যপালরা কি কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো রাজ্যপাল সেই হিসাবে তুমি জিনিসটা দেখলে কোথায় পাবে, এখানে 7 চ্যাপ্টারে। ঠিক আছে, 7 চ্যাপ্টারে তোমার যেটা রয়েছে তোমার রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল। ঠিক আছে, সেই রাজ্যপালটা তুমি দেখে নিলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্যপাল রয়েছেন তো সেটা তো গেলই, ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড না তো তোমার সারা দেশ ওরিয়েন্টেড কিন্তু দেখা দরকার। ঠিক আছে, তো তারপরে তোমার মন্ত্রিসভার ক্ষমতা ও কার্যবলী। ঠিক আছে, তো মন্ত্রিসভা কি করে তৈরি হচ্ছে, তো তারা কি কিভাবে কাজ করে, কার আন্ডারে কাজ করে। ঠিক আছে, তারপর মুখ্যমন্ত্রীকে মানে মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়। ঠিক আছে, মানে সিএম যেটা আমরা বলে থাকি, মানে চিফ মিনিস্টার কি কিভাবে কাজ করে। তো আমাদের দেখো যে যে আমাদের যেটা তোমার দুটো আমাদের পরিষদ রয়েছে, যে বিধানসভা আর হচ্ছে তোমার বিধান পরিষদ, যে পার্টটা ছিল। ঠিক আছে, তো সেই জিনিসটা একটু তোমার দেখা দরকার, বিধানসভার বিধান পরিষদটা কি, দুটো ভাগে ভাগে ভাগ করা যায়। তো তাদের ব্যাকগ্রাউন্ডটা তুমি কিন্তু এইভাবে একটু মাথায় রাখা দরকার। ঠিক আছে, যে কোন কোন টাইমে এরা কাজ করছে এবং কি কিভাবে কার কার আন্ডারে কে কে কাজ করছে। ওকে, এই ব্যাপারটা গেল। এরপর তোমার এই যে পরবর্তী চ্যাপ্টারে তোমার এই যে 0 আওয়ার, অনাস্থা প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব, এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি। দেখো ওই যে প্রেসিডেন্সি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আমরা যখন সলভ করেছি, মনে আছে, তখন কিন্তু এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। তো তুমি চ্যাপ্টার তুমি না হয় ক্লাসটা আবার একটু দেখে নেবে, কারণ তো যেহেতু সব রেকর্ডিং তো করা রয়েছে, যেটা আমি তোমাকে আগেও বলেছি, যেহেতু আমাদের সব ক্লাস রেকর্ডিং অলরেডি করা রয়েছে, তো সেগুলো একটু দেখবে। তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি মাথায় থেকে যাবে যে হ্যাঁ এই এই জিনিসগুলো আমি করেছিলাম, এগুলো স্যার বলেছিল। বা এক্সাম হলে যাওয়ার আগে, ঠিক আছে, এক্সাম হলে যাওয়ার আগে তোমার কি কি জিনিস তোমার ফলো করা দরকার। ঠিক আছে, এক্সাম হল প্রিপারেশন ওটাও কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এক্সামের আগে, যেটা দেখো এখনো তোমার অনেক টাইম আছে যেটা আমি জানি, কিন্তু তারপরেও কিন্তু এক্সাম হলে যাওয়ার আগে কিন্তু সেটা একটু দেখে নেবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমার কিন্তু ফলো করা দরকার। যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আমার, যেগুলো এক্সাম হলে যাওয়ার জন্য আমি অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আসছে দেখো এই যে ভারতের যে বিচার ব্যবস্থা, মানে ওই যে দেখো সুপ্রিম কোর্টের কথা বললাম। সুপ্রিম কোর্ট মানে কি, এসসি মানে হচ্ছে সুপ্রিম কোর্ট, আর এইসি যেটা বলা হয় হাই কোর্ট। ঠিক আছে, টোটাল কটা হাই কোর্ট রয়েছে আমাদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করে নির্বাচিত হয়। ঠিক আছে, তার যে কি কি এলিজিবিলিটি রয়েছে, কার কার আন্ডারে সে কাজ করে, ক্যাগ কিভাবে কাজ করে, ক্যাগ এর ফুল ফর্ম কি, মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে, ক্যাগ এর আন্ডারে কি করে কাজ করে, ক্যাগ এর ফুল ফর্ম যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে, এটাকে তোমার ক্যাগ বলে থাকে। এরপরে তোমার দেখো এই যে পারিবারিক আদালত রয়েছে, লোক আদালত রয়েছে। ঠিক আছে, লোক আদালত কি করে কাজ করে, ক্রেতা সুরক্ষা আদালত অতটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু তাও ক্রেতা সুরক্ষা আদালত কি কিভাবে রয়েছে, কিভাবে কাজ করে সেটা একটু দেখলে। ঠিক আছে, তো আর ক্রেতা সুরক্ষা আদালত রিলেটেড যেটা রয়েছে তোমার, এই রিসেন্টলি যেগুলি অ্যামেন্ডমেন্ট হলো ক্রেতা সুরক্ষা নিয়ে, এই অ্যামেন্ডমেন্টে কি কি নতুন এসছে। ঠিক আছে, সেটা কিন্তু তোমার দেখা দরকার। রিসেন্টলি তোমার ক্রেতা সুরক্ষা আদালতে ধরো কোথাও কোনো প্রবলেম হলে, বা কারো এগেনস্টে কোনো, ধরো সে 2 নম্বরই হলো, ধরো কেউ অনলাইনে কোনো একটা জিনিস কিনে তার ফ্রড হলো, তখন তো সে ক্রেতা সুরক্ষা আদালতে যাবে। তো সেখানে কি কি টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করতে হবে, সেই জিনিসগুলো তুমি একটু গুগল করলে তুমি কিন্তু পেয়ে যাবে যে ক্রেতা সুরক্ষা আদালতের রিলেটেড কি কি নতুন গুলো আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখলে। এরপরে তোমার এই যে পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা, তো পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গলে তোমার যে যে জিনিসটা রয়েছে তোমার স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে তোমার এই যে গ্রাম পঞ্চায়েতের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, যে 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা তোমার যেটা রয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, তারা কি কিভাবে কাজ করে, কার কার আন্ডারে কাজ করে, কি কিভাবে সেই জিনিসগুলো চলে। তো সেই জিনিসগুলো কিন্তু তোমার এই যে 73rd আর 74th যে জিনিসটা রয়েছে, 73rd আর হচ্ছে তোমার 74th, এইটা কিন্তু একটু দেখা দরকার, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তো সেই জিনিসগুলো তুমি একটু দেখে নিলে যে এটা কি কিভাবে কাজ করে, 73rd আর 74th। এরপরে যে পৌরসভা কি করে কাজ করছে, টোটাল পৌরসভা যে যেটা বললাম যে ইন্ডিয়ার ফার্স্ট পৌরসভা কোনটা। ঠিক আছে, মানে পৌরসভা মানে কি, মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, টোটাল আমাদের পৌরসভা ওয়ার্ল্ড মানে ইন্ডিয়ার মধ্যে সব থেকে প্রথম কোনটা, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি সম্পর্কে একটু ডিটেলস দেখলে তুমি, কবে স্টার্ট হচ্ছে, এরা কি কিভাবে কাজ করে, কি কিভাবে এদের ইনকাম হয়। ঠিক আছে, ইনকামের সোর্স কি, মানে আমাদের এই যে ক্যালকাটা মিউনিসিপ্যালিটির। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমার একটু ফলো করা দরকার। তারপর এই যে দেখো এগুলো কিন্তু সব এখানে চ্যাপ্টারে রয়েছে, 10th চ্যাপ্টারের লাস্টের দিকে। মানে বুঝতে পারছো আমি কি কি বললাম, আমি টপিক মানে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ডাইরেক্ট বলছি, যাতে তুমি জিনিসটা অ্যানালাইজ করতে পারো।
হ্যাঁ, বুঝতে না পারলে আমি সাথে সাথে কিন্তু বলবে। আমি বাইরে কোনো জিনিস কিন্তু বলছি না, যেটা আমাদের ধরো সিলেবাসে রয়েছে তার উপর বেস করে কিন্তু বলছি। তারপর ধরো ধরো এই যে যে মিউনিসিপ্যালিটি আন্ডারে, মিউনিসিপ্যালিটিকে কি করে তোমার এই যে রাজ্য সরকার, ঠিক আছে, মানে তোমার স্টেট আর কি, আম, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি করে কন্ট্রোল করে, গভর্নমেন্ট গভর্নমেন্ট কি করে কন্ট্রোল করে এদের, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু তোমার দেখা দরকার। দেখতে পাচ্ছ তো লেখা, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোমার কি করে কন্ট্রোল করে। এই সাইজে মানে এই যদি মানে এই ওয়ার্ডের সাইজ এইটুকু লিখলে তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ না মানে, মানে ওয়ার্ডের সাইজ যদি এরকম রাখি নাকি আর একটু ছোট করলেও দেখা যায়। এই যে সাইজ করছে এইটুকু দেখতে পাচ্ছ, যেরকম দেখো আমি লিখলাম এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দেখা যাচ্ছে নাকি একটু ছোট করলেও দেখা যাবে। ও আচ্ছা, ছোট করলেও দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা, না আমি ভাবলাম একটু বড় করে লিখে বেশি দেখা যায় নাকি। তাহলে এটুকু লিখে যেরকম আমাদের চিফ মিনিস্টার, ঠিক আছে, আমি ধরো এটুকু লিখলাম এই যে চিফ মিনিস্টার, কারণ এটা আমি ফার্স্ট টাইম শুরু করা তো তুমি জানো, কারণ হ্যাঁ কালকেই আমি শুরু করলাম যে হিসাবে চিফ মিনিস্টার, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল যেরকম চিফ মিনিস্টার রয়েছে। তারপর দেখো আমাদের যে রাজ্যপাল রয়েছে, ঠিক আছে, রাজ্যপাল এখন কে আছে, তো সেই জিনিসটা দেখা দরকার তোমার। আচ্ছা আচ্ছা, কি বলছো, ছোট করলে দেখা যাচ্ছে। ও আরো ছোট লিখলেও হবে না, ও আচ্ছা আচ্ছা, না কি বলতো, আমি তো দেখছি না, তাহলে তুমি আচ্ছা আচ্ছা, তাহলে আরো ছোট লিখলে যেহেতু দেখা যাবে, ঠিক আছে, আমি তাহলে বুঝতে পেরেছি কোন কোন জিনিসটা। তারপর দেখো ওই যে ক্যালকাটা যে মিউনিসিপ্যালিটি, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, ক্যালকাটা মিউনিসিপ্যালিটি একটু ব্যাকগ্রাউন্ড তুমি সেটা একটু দেখে নেবে, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি এটা যাদবপুরের ক্ষেত্রে আমি ইম্পর্টেন্স বলছি, যখন অল ইন্ডিয়া টাইপে তুমি এক্সাম দিচ্ছ তখন কিন্তু তোমার ইন্ডিয়ার ফার্স্ট যেটা মাদ্রাজ, ঠিক আছে, মাদ্রাজের যে মিউনিসিপ্যালিটি সেটার কথা কিন্তু তখন চলে আসবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল যখন আসছে তোমার কিন্তু ক্যালকাটা মিউনিসিপ্যালিটি আসবে এখানে। তো এরা কি কিভাবে আয় করে, তো সেই জিনিসটা রয়েছে তোমার। তারপর মিউনিসিপ্যালিটি গেল, জেলা কাউন্সিল আসছে, ন্যায় পঞ্চায়েত কি করে কাজ করে, গ্রাম পঞ্চায়েত কি করে কাজ করে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কি করে তাদের CHAYT, গ্রাম পঞ্চায়েত কি করে ইনকাম করে, তাদের ইনকামের সোর্স কি, ঠিক আছে। এই জিনিসটাও কিন্তু তোমার খেয়াল রাখা দরকার, যে যাদের ইনকাম কোন কোন ভাবে তারা করছে, ঠিক আছে। পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী গেল, তারপরে রাজ্য ব্যবস্থা আসছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ গেল, ঠিক আছে। তারপরে জেলা পরিষদ কি কিভাবে কাজ করছে, যে জেলা পরিষদ জেলা পরিষদ কিভাবে কাজ করে, মানে বাংলাতে লিখনা ধরো কিভাবে কাজ করে, জেলা পরিষদ কি করে কাজ করে, ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ তুমি, আরে মানে জেলা পরিষদ কি করে কাজ করে, ন্যায় পঞ্চায়েত কি করে কাজ করে, এই যে টার্মগুলো এগুলো কিন্তু একটু তুমি ফলো করবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের টোটাল যে 10খানা চ্যাপ্টার, ঠিক আছে, এইটা 10খানা চ্যাপ্টার কিন্তু এইভাবে কন্ট্রোল হচ্ছে, মানে শেষ হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে রিলেটেড এখন ধরো নতুন নতুন যেগুলো স্কিম আছে, ঠিক আছে, যেটা বিভিন্ন ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন ভাবে তোমার অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেগুলো কি কি বিভিন্ন স্কিম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম, SC, IC, ME, যেগুলো তোমার ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেই জিনিসগুলো একটু দেওয়া দরকার, যেগুলো বিভিন্ন যেগুলো গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে, ঠিক আছে। যেরকম তুমি দেখো এই যে যেটা যেরকম এই যে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য তোমার বিভিন্ন টাইপের গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন স্টেপ নিয়েছে, তাই না। তারপর যেটা ইউনাইটেড নেশন থেকে কিন্তু পুরো পুরস্কার পেয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু দেখো, যে যে সাইকেল দেওয়ার যে স্কিম, ঠিক আছে, স্কিমটার নাম হচ্ছে কি জানো, আরে নামই মনে আসছে না, যে স্কিমটা ওটা একটু খেয়াল রাখা দরকার। তারপরে যে এখন তো 500 রুপিস করে, 500 কি, হ্যাঁ হ্যাঁ 500 এখন রুপিস করে দিচ্ছে, এই স্কিমটার নাম কি, ঠিক আছে, এইটাও কিন্তু দেখা দরকার তোমার। ও আচ্ছা, আমার মনে পড়ছে, কন্যাশ্রী, ঠিক আছে, এই যে কন্যাশ্রী, আচ্ছা ওকে বাংলায় লিখি যে কন্যাশ্রী স্কিম, ঠিক আছে, যেটা তোমার কিন্তু প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছে। এই কন্যাশ্রী স্কিম কি করে কাজ করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি দেখবে, তোমার জন্য কিন্তু এটা খুব খেয়াল রাখা দরকার, যেহেতু সাবজেক্টের সাথে রিলেটেড রয়েছে। তো তারপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে স্টেপ এগুলো নিয়েছে, তো সেই ব্যাপারটা গেল, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, এই হচ্ছে টোটাল আমাদের কমপ্লিট হলো, টোটাল সব চ্যাপ্টার, ঠিক আছে। আনেস, বুঝতে পেরেছো তো? তো কোন কোন জিনিসগুলো এইভাবে দেখতে হবে, এইভাবে ফলো করো, ঠিক আছে, আর এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো, ঠিক আছে। আর পুরো সিলেবাসটা ধরে ধরে বারবার রিভিশন দাও এখন, সেখানে যা যা প্রবলেম হচ্ছে যেখানে, তো সেই সেই জিনিসগুলো করতে করতে থাকো পরপর। আর তারপর দেখো, যেটা তো আমি তোমাকে আগেও বলেছি, যদি কোথাও কখনো কোথাও প্রবলেম হয়,
সাথে সাথে কিন্তু আমাকে বিকালে 5টা থেকে 6টার মধ্যে ফোন করে জানাবে যে স্যার এখানে এই প্রবলেম হচ্ছে বা এখানে আমি কি করবো এটা বুঝতে পারছি না। সাথে সাথে আমরা তখন সেগুলো নিয়ে ডিটেলসে কিন্তু ডিসকাস করবো। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো সেই জন্য তুমি কিন্তু ধরো ওরকম ধরো কোথাও কোনো প্রবলেম হলে আমাকে জানিও। তো আর যেইভাবে বললাম এইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকো, ঠিক আছে? যেহেতু এক্সামে যে কদিন আবার কি আছে, হয়তো আবার নেক্সট উইকে ক্লাস আছে, তো এইভাবে করতে থাকো কন্টিনিউয়াসলি। তারপর যেখানে যা প্রবলেম হতো সেগুলো তো সেই ওইভাবে করে নিতে পারো। আর বারবার রিভিশন দাও, নতুন করে কিছু করতে যেও না, ঠিক আছে? নতুন করে ধরো নতুন কোনো আলাদা এক্সট্রা বই ফই পড়তে যেও না, যেগুলো করেছো সেইগুলোই রিভিশন দাও বারবার, ঠিক আছে? তো তাহলে সেই জিনিসটা কিন্তু তোমার জন্য হেল্পফুল হবে। নতুন করে আলাদা নতুন কোনো বই টই পড়তে যাওয়া মানে এই এক্সামের ক্ষেত্রে আমি বলছি, অন্য কোনো বই ধরা বা অন্যান্য কিছু করা সেগুলো শুরু করো না, ঠিক আছে? এক্সামটা সেই হিসাবে ভালো করে সেই হিসাবে দিতে হবে। আচ্ছা, এক্সাম তাহলে তোমার তো এখনো দেরি আছে, তার আগে তো আমাদের এমনি ক্লাস পড়ছে, নেক্সট উইক থেকে তো আমাদের এমনি ক্লাস পড়ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু তোমাকে এক্সটেন্ড করে দিয়েছে তো তাহলে তোমার সেই হিসাবে লাভই হচ্ছে। তো তার জন্য তুমি টাইম আরো বেশি পেয়ে যাচ্ছ। তো নেক্সট উইকে তো আমরা সেই হিসাবে পরের ক্লাস আমরা করবো। ওকে, ঠিক আছে। আর কিছু বলবে? যদি কোনো কোয়ারি থাকে বলো, তোমার যদি কোনো কোয়ারি বা কনফিউশন বা ডাউট থাকে বলো অনেশ। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো তাহলে আজকে তাহলে থাকলো এই অবধি। ঠিক আছে, আবার তাহলে আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে নেক্সট উইকে। ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে।